এই, তোর সারাদিন মেয়েদের সাথে চ্যাটিং করা ছাড়া কোনো কাজ নেই নাকি? কি করব বল ভাই, একটা গপ আর পাচ্ছি না তো। আব্বে শালা, তুই পাবিও না। দেখ ভাই, উপকার না করতে পারলে কারোর অপকার করিস না। ও তাই? চল ভাই, তোকে একটা ফেভার দিচ্ছি আজ। ওকে, কি বল? আমি সেলিমের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম, ও যে মেয়েটার সাথে চ্যাটিং করছে, ওই মেয়েটা ওকে লিখছে। জি, আমিও শুনছি। আর ও রিপ্লাই দিয়েছে, আমার মনের গিটারের টুংটাক শব্দ শুনতে পাচ্ছ? শালা সেলিম তো ভালোই ফ্ল্যাটিং চালিয়েছে। দেখ ওর কিভাবে সর্বনাশটা আমি করি। ভাই, যে মেয়েটার সাথে তুই চ্যাটিং করতেছিস না, ওকে মাত্র একটা কথা বললেই ইমপ্রেস হয়ে যাবে। শুধু আমি যা বলছি তাই লেখ। এটা বলার সাথে সাথে সেলিম আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর আমার পিঠে হাত বোলাতে বোলাতে বলল, বল ভাই, বল প্লিজ ভাই বল। আমি তো জানি তুই ফ্ল্যাটিং মাস্টার, তোর কথাতে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে। যে এটা ঠিক, আমি অনেক ফ্ল্যাটিং করি আর কিছু মেয়েও তাতে ইমপ্রেসও হয়। কিন্তু সেলিমের তো চ্যাট করা বন্ধ করাতে হবে। বলে না, বন্ধু মানে শত্রু। দেখুন তাহলে পাঠক ভাইয়ারা আপনারাও। হ্যাঁ ভাই, লাইক। যে তুমি কি জানো আমার সবটাই তোমার। সাথে সাথে সেলিম টাইপিং করে সেন্ড করে দিল। ভাই নেক্সট। বিশাল ওয়েট, রিপ্লাই তো আগে আসুক। সাথে সাথে রিপ্লাই এলো আর মেয়েটা লিখেছে, তা কি কি শুনি? ভাই ভাই ভাই, রিপ্লাই আসছে, এবার কি বলবো? লেখছি আমার মন প্রাণ জীবন, আর এটা শুধু তোমার জন্য। সেলিম আমার কথায় তাড়াতাড়ি টাইপিং করে সেন্ড করে দিল। সেলিম ওয়ার্ডটা শুনে একটু এগিয়ে সেন্ড করলো। আমি একটু ফ্ল্যাট করি, আমি একটু ফ্ল্যাট এভাবেই করি। মেয়েটা এবার রিপ্লাই দিল। কি এটা মানে? সেলিম আমার হাত ধরে। ভাই ভাই ভাই, মেয়ে তো রেগে গিয়েছে, কি রিপ্লাই দিব রে? আমি মুখ চেপে হাসছি। বল, যে তুমি যেটা ভাবছো সেটাই। ভাইরে, এটা যখনই সেন্ড করলো তার কিছুক্ষণের মধ্যেই আমার সেলিম ভাই ওই মেয়েটার ব্লক লিস্টের একটা অংশ জায়গা করে নিল। আমি এবার সেলিমের দিকে তাকিয়ে প্রচুর হাসছি মুখ চেপে। যদি মুখ খুলে হাসি, ও আমায় মেরে বালি চাপা দিয়ে দেবে। সেলিম আমার দিকে একভাবে রেগে তাকিয়ে আছে। আমি অনেক কষ্টে হাসি থামালাম। চল ভাই, তোকে আজ চা খেয়ে আসি। তুই আমার সাথে কোনো কথাই বলবি না শালা, তোর জন্য আমার আর এই জন্মে আর কোনো মিঙ্গেল হওয়া হবে না। ওরে শালা, তুমি নিজে মিঙ্গেল হবা আমাকে সিঙ্গেল রেখে? এটা তো কখনো হতে পারে না। আচ্ছা নাইম, তুই তো গল্প লিখিস, তোর সাথে কথা বলার জন্য অনেক মেয়েই তো অপেক্ষা করে, আবার তুই ফ্ল্যাটিং সাগরের মাস্টার। শালা, মেয়েদের তুই তো পাম দিয়ে পুরোই ফুলিয়ে দিস। দেখ, ফ্ল্যাটিং করাটা আমার কাছে কোনো ব্যাপার না, আর মেয়ে পটানোটাও। তবে নিজের মনের মতো মেয়ে পেলে নিশ্চয়ই তার সাথে রিলেশনে যাব আর তাকে অনেক ভালোবাসবো। ও আচ্ছা, তা বল তোর কেমন মেয়ে পছন্দ? থাক না ভাই, নিজের শর্তগুলো অন্যের উপর চাপিয়ে লাভ কি? সেলিম আমার মাথায় একটা মেরেই। তুইও না সে একটা পোলা, যার কথার আগাগোড়া কিছুই বোঝার ক্ষমতা নেই। হ্যাঁ পেছালা, চল শীতলের দোকানের একটু চায়ের কাপে চুমুক দিয়ে আর ঠোঁটে সিগারেটের সোহাগ নিয়ে আসি। এবার আমরা শীতলের দোকানে গিয়ে বসলাম। আমরা গেলেই চা সিগারেট আমাদের হাতে তুলে দেয়, তবে সেটা ধারের খাতায়, নগদ টাকা দিয়ে। বাঙালির একতরফা অনুভূতি চা। চায়ের কাপে চুমুক রাখতেই যেন মনে হয় কিছু টেনশন ক্ষণিক সময়ের জন্য দূরে গিয়ে কোথাও বাসা বাঁধলো। চলেন এবার আমার পরিচয়টা আপনাদের দিয়ে ফেলি। আমি হলাম নাইম। পড়াশোনার নাম তো গোল্লা। আরে না, বেসিক করছি। আরও কিছু জানা লাগলে গল্পের সাথে থাকেন, বাকিটা জেনে যাবেন। আর সেলিম হলো আমার মামার ছেলে। চলুন এবার গল্পে ফেরা যাক। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে একটা হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছি। পাশে ছেলেমও আছে। আমি চারদিকে তাকাচ্ছি আর দেখছি কেউ আসছে কিনা। বাইরে এক হাতে সিগারেট আর জানিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যদি আব্বু জানতে পারে তাহলে তো আমার খবরই আছে। হঠাৎ আমার সামনে স্কুটি নিয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো, কাঁধে ব্যাগ আর মাথায় হেলমেট, আর আমার দিকে হাত বাড়িয়ে। একটা চিপসের প্যাকেট প্লিজ। ওরে ভাই, আমি তো শুনে অবাক। মেয়েটা কাকে বলছে? সেলিম আমার পাশে দাঁড়িয়ে দাঁত কিলে হাসছে হি হি করে। মেয়েটা আবার বলল, উফ, প্লিজ দেন না ভাইয়া, জলদিতে আছি তো। ভাইরে, আমার ভাইয়া কথাটা শুনতেই আমার গা পিত্তি চলে যায়। আচ্ছা আপনারাই বলেন তো, আজকাল যে কোনো মেয়েরা ছেলেদের দেখতে কেন ভাইয়া ভাইয়া বলে বুঝি না। কেন তাদের পাশে ভাইয়া নাই? আর না থাকলে তাদের আব্বু আম্মুকে বলুক। আমি রাগী চোখ নিয়ে মেয়েটার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছি। ওয়েট, তোর মজা দেখাচ্ছি ফকিন্নি। ওয়েট বাবু। ওহ, তুমি তো জলদি করছো কেন বাবু? ওয়েট, আমি আনছি তো। সাথে সাথে মেয়েটি স্কুটি থেকে নেমেই, এই বাবু মানে? আর মা কি? ও হ্যালো, বুকে কেন হাত দিচ্ছেন? তো কি করবেন? হাত দিচ্ছি তো। দেখুন, বুকে হাত দেওয়া মাত্র
আমার গার্লফ্রেন্ডের সাহস আছে। আর আপনাকে তো আমি গার্লফ্রেন্ড বানাবো তো দূরের কথা, আপনি আমার বাসায় কাজের বউ হওয়ারও চান্স পাবেন না। কি? ওই কুত্তা, তুই আমার বাবু বললি কেন? এই, আপনি আমাকে ভাইয়া বললেন কেন? আমার আব্বুর কি সম্পত্তির ভান্ডার আছে যা আপনাদের মতো সদস্য মেয়ে প্রতিদিন আমাকে ভাইয়া বলবে আর তাদের আমার আব্বু সম্পত্তি লিখে দেবে? আর যদি এতই ভাইয়া বানানোর শখ নিজের আব্বু আম্মুকে বলেন, ঠিক তারা 10 মাস 10 দিন পর আপনাকে সুখবর দেবে। ভাইরে, মেয়েটা এবার তেরে আমার দিকে আসছে, আর হঠাৎই মেয়েটা হেলমেটটা খুলে ফেলতেই ওরে আমার ক্রাশ রে, আমি তো পাগল হয়ে যাব। ভাইরে ভাই, ঠোঁটে নিচে কালো তিল আর গালের টোল সবগুলো একসাথে, এই মেয়েকে তো যে কেউ দেখে ক্রাশ খাবে। মেয়েটার মায়াবী মুখটা পুরাই রেগে লাল টকটকে হয়ে গেল। ওহ, লোকটা এমন দিচ্ছে আমাকে যেন আমার হৃদয়টাকে ঝলসে ফেলবে এক্ষুনি। ওহ, একবার শুধু ওকে হাক করতে চাই, তাহলে এখন যে মনেতে আমার একটু আগুন জ্বলছে সেটা হয়তো নিভবে। আমি এতক্ষণ ওর থেকে দূরে ছিলাম, বাট এখন ওর মায়াবী রূপের একটু ছোঁয়া লাগাতে চাই আমার বুকের বাঁ পাশটায়। আমি আরও কাছে যেতেই ও আবার আমার বুকে হাত দিয়ে ধাক্কা মারা শুরু করলো। আমার তো হার্টবিট জোরে জোরে চলছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। ওহ আল্লাহ, একটা মেয়ে এতটা মায়াবী কিভাবে হয়? আল্লাহ কি আমাদের মতো ছেলেদের আর ঘুমোতে দেবে না? আমি নিজেই অজান্তেই বলছি, আমার ঘুম কেড়ে নেওয়া পড়ি কি? পুরাই আগুন। কি? সরি, কিছু না। মেয়েটা এখন আমার বুকে হাত দিয়ে রেখেছে। আমি থমকে যেতেই ও হাত ছড়িয়ে, ইডিয়েট বখাটে! এই বকাটে ছেলেটার মন চাইলে যাবেন না প্লিজ। মন কেন, তোকে জ্বালিয়ে দেবো জানিস তো। আপনার মন সাগরে যদি আগুনও থাকে আমি তাতেও ঝাঁপ দিতে রাজি। ফাজিল পোলা! এটা বলে স্কুটিতে চাপতেই আমি ছুটে গেলাম ওই মেয়েটার কাছে। আমি এবার বা হাতের ব্রেকটা চেপে ধরে, সরি, আমার ওভাবে রেক করাটা ঠিক হয়নি। হাত সরান স্কুটি থেকে। আপনাদের মতো ফালতু পোলাদের সাথে কথা বলে আমি নষ্ট করতে চাই না। আমাকে যেতে দিন। আপনি না হয় চলে যাবেন, বাট আমার হার্টবিট তো এখনই অফ হয়ে যাবে। কেন? আপনাকে দেখার পর যেন আমি কেমন একটা আরেক অক্সিজেনের সন্ধান পেয়েছি। সেই অক্সিজেন না পেলে আমি তো পুরো মারা যাব, আর সেই অক্সিজেন হলো আপনি। মেয়েটার হাতে আমি হালকা টাচ করেই, ও সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমাকে যেতে দিন। ওকে দেব, বাট আমার অক্সিজেন পাওয়ার একটা রাস্তা করে দেন। মেয়েটা রাগ কমে মুখে হাত দিয়ে একটু মুখ চেপে হেসেই, পাগল নাকি? হ্যাঁ এতক্ষণ ছিলাম না, তবে আপনাকে দেখার পরেই আপনার গড়ার রূপকথা রাজ্যতে প্রবেশ করে আমি পাগল হয়ে গেছি। আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন। আরে এগুলো আপনার কথা মনে হয়, এগুলো তো আমার মনের একটা ফিলিংস। তাই? জি। সাইড থেকে সেলিম বলল, ফিলিংস না চাই সব ফ্ল্যাট করার ধান্দা। সেলিম এটা বলতে মোর দিকে রাগি লোক নিয়ে তাকালাম। আরে একটা ইটের দিকে তাকিয়ে দেখছোস, একেবারে মাথা ফাটিয়ে দেবো। চুপ শালা। মেয়েটা শোনার সাথে সাথেই, ও কি বলছে? আমি রেগে না, আমি তোকে চিনি না। ছাগল পাগল মানুষ কথা বলতে পারে না, দেখছেন না কেমন তখন ছাগলের মতো ম্যামা করছিল। এটা শুনে সেলিম রাগ নিয়ে সোজা আমার কাছে আসে। ভাই এভাবে আর ফ্ল্যাট করিস না। অলরেডি তোর 3টা জিএফ আসে, আর কটা বানাবি? হায় আল্লাহ, 3টা যার কপালে একটাও গার্লফ্রেন্ড জোটেনি আজ পর্যন্ত, তার কপালে 3টা। ভাই গার্লফ্রেন্ড জোটেনি তো কি হয়েছে, এই মেয়ের কাছে এখনই একটা। ফ্লার্টিং বাজ, ছি ফালতু। এটা বলে মেয়েটা চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর সেলিম হাসছে আমাকে দেখে। আমি এবার আমার পাশে থাকা ইটটা তুলেই, তোকে আজ আমি মেরে ফেলবো দেখ। সেলিম ভয়ে দৌড় দিল। আমি চিৎকার করে বললাম, আসিস শীতলের দোকানে, তোকে আমি হালাল করবো রে প্লিজ। শালা একটাও জিএফ বানাতে দেয় না, ফিলিং চ্যাট। পরদিন কলেজে গেলাম। ক্লাসরুমে ঢুকতেই তো আমি পুরাই সারপ্রাইজ। ওই মেয়ে এখানে কি করে? আমি তো পুরোই ফেসে গেছি রে, এর আগে আমি কখনোই মেয়েকে দেখিনি। আরে ভাই, এই ক্লাসরুমটার কোন দিকে কি থাকে আজ পর্যন্ত সেটাই জেনে উঠতে পারিনি, কারণ আমি হলাম লাস্ট বেঞ্চের ফার্স্ট স্টুডেন্ট। ভাই মেয়েটা তো আমার দিকে তাকাচ্ছে। আমি মুখ লাগানোর চেষ্টা করলাম, মেয়েটা খুব রাগী লোক দিচ্ছে আমায়। ও তার মানে মেয়েটা আমাদের এই ক্লাসেরই স্টুডেন্ট। মেয়েটা আবার হেসে মেশে আমার দিকে আসছে। আমার মনে এখন একটা জিনিসই ভাসছে, আমি ফাইসে গেছি, মাফ করে দেন, মাফ করে দেন। মেয়েটা কাছে এসেই আমার পাশে দাঁড়াতে আমি মাথা নিচু করে মুখ লুকিয়েই হাত বাড়িয়েই, হ্যাঁ আমি নাইম। আবারও মেয়েটা আমার গালে একটা 440 ভোল্টের চাকা দিল। আমি এবার চুপ। আমি এবার প্রচুর রেগে গেলাম। সাথে সাথে ওই মেয়েটাকে আমার কোলে বসিয়ে ওর বুকে মাথা রেখে খুব জোরে চেপে ধরে আছি। পুরাই জোস একটা মোমেন্ট। কি শান্তি। কাল থেকে যে আগুন জ্বলছিল এইসবই নিভে গেল। আমি মেয়েটার বুকে মাথা রেখেই একটা দীর্ঘ শ্বাস ফেলেই, এই অক্সিজেনটাই পার্মানেন্ট হিসেবে পেতে চাই।
সারা ক্লাসরুমের পোলাপান আমার দিকে দেখছে। মেয়েটা এবার আমাকে জোর করে ছাড়িয়ে রেগে কান্না করতে করতে ক্লাসরুমের বাইরে চলে গেল। আমি একটু খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়েটার নাম নাইমা। আর দেখতে যেমন তেমন পড়াশোনাতেও খুব ভালো, তবে বেশি কারোর সাথে কথা বলে না, যাকে বলে বাবু আলী। তবে মেয়েটার মধ্যে একটা আলাদা মায়া আছে। ও যখন আমার দিকে তাকিয়েছিল, আমি ওর দুই চোখের মায়াতে হারিয়ে গিয়ে কিছুক্ষণ ওকে নিয়ে আমার কল্পনা দেশে পাড়ি দিয়েছিলাম। আমি এখন ক্যান্টিনে দাঁড়িয়ে ফোন গুতোচ্ছি। ঠিক তখনই নামে পেছন থেকে এসে আমায় মন মতো পিঠে কিলঘুষি দিয়ে রাগী লোক নিয়ে জিভ বের করে একটা আঙুল দেখিয়েই তোর গলা আমি কেটে ফেলবো। এটা বলেই যাচ্ছে। আমি সাথে সাথে আমার দু চোখে হাত দিয়ে চিৎকার করলাম, আসেন এখনই। আমি চোখ বন্ধ করলাম। তবে একটা কথা, আমায় মারার আগে আমার শেষ ইচ্ছা থাকবে আপনার কিউট ভয়েসে একটা ভালোবাসি কথাটা শোনার। এবার মেয়েটা রেগে ওর একটা পাতলেই, বলছি এটা দেখেছেন? হ্যাঁ অনেক সুন্দর জুতো তো। আচ্ছা, কাল আপনার জন্য আরেকজন এনে দেবো। আর কোনো কথা না বলে চলে গেল। একবারও ফিরেও তাকালো না। ওহ, আমার মনটা ঘায়াল করে দিয়ে চলে গেল। আবার এই সময়ে বুকের বাপাসটা খুব চিনচিন করছে। নাইমে এক পলক আমার চোখের সামন থেকেই চলে যাওয়াতে মনটা চিৎকার করে বলতে চাইছে, নাইমা, এই সেই তোর ভালোবাসা, যাকে পাওয়ার জন্য 20টা বছর সিঙ্গেল রাখছি, অন্য মেয়েদের দিকে যেতেই দেয়নি। নাইম, তোকে চান্স দিলাম, এই মেয়েরে তোর মনে একটা কোঠরে তুলে রাখিস। পারিস তো তোর ভালোবাসা এই মনের কোঠরে রাখ। কলেজ থেকে এবার বাসায় ফিরলাম। সোজা আমার রুমে গিয়ে আমি বিছানায় উঠে গেলাম। শুধু এই মেয়েটার কথাই মনে পড়তেছে বারবার। নাইমা মেয়েটার। নাইমা আমার কল্পনা জগতে প্রধান চরিত্র হিসেবে এখন প্রাধান্য পাচ্ছে। নাইমার ওই রাগী বয়স, তার আমার দিকে তাকানো মায়াবী দৃষ্টি বারবার ওকে আরো বেশি করে মন পেতে চাইছে। মনটা যেন বারবার বলে উঠছে, মনে তো খুব ব্যথা হচ্ছে। এই ব্যথার মেডিসিন শুধুমাত্র নাইমার এতটুকু ভয়েস। আমি বালিশে মুখ খুঁজে হারিয়ে গেলাম নাইমাতে। কখন যে আম্মু এসে আমায় ডাকাডাকি করছে আমি বুঝতেই পারিনি। এই নাইম, আমি চুপ করে আছি। এই নাইম, শুনতে পাচ্ছিস না? আমি এখনো চুপ করে আছি। এই নাইম, কানে কথা যায় না নাকি রে? আমি চুপ করে আছি। উফ, আল্লাহ, এই পোলাটা আমার পুরাই পাগল করে দেবে। এখন আবার কিসের জন্য রাগ অভিমান করলি শুনি? কি রে, শুনতে পাচ্ছিস না? এখন আম্মু রেগে আমার কাছে এসে আমাকে নাড়িয়েই, এই যে নবাব পুত্র, শুনতে পাচ্ছেন না নাকি? যেমন বাপ তেমন তার পোলা। কই রে? এবার চিংড়ি মাছের মতো তিরিং করে লাফিয়ে, যে আম্মু বলো বলো। আমার এমন রিয়েক্ট করা দেখে আম্মু কিছুটা ভয় পেয়ে গেল। সাথে সাথে আমার কপালে হাত দিয়ে, কি হয়েছে তোর? শরীর খারাপ নয় তো? কই, জ্বর তো নেই এতটুকু। না কিছু না আম্মু। আম্মু এবার রেগেই, কি হয়েছে বল? আম্মুর রাগ দেখানো স্বাভাবিক, কারণ আমি মেডিসিন খাওয়ার ভয়ে আমার কোনো শরীর খারাপ হলে আমি কাউকে জানাই না। আমি আম্মুর হাতে হাত রেখে বললাম, আম্মু তুমি থামো তো, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছি তো, কলেজ থেকে এসে খাবার খাসনি কেন? ও আল্লাহ, এত কৈফত? না না, মানে আম্মু তোমায় দেখতে পাইনি তো। দেখতে পাসনি মানে? টেবিলেই তো খাবার রাখা ছিল। আর আমাকে ডাকতে কি কষ্ট হচ্ছিল নাকি? অন্যদিন তো কলেজ থেকে এসেই পুরো বাসা মাথায় তুলে নিস চিৎকার করে করে। ওহ আল্লাহ, চলো, আম্মু আমায় পাগল বানিয়ে দেবে যতক্ষণ না খেতে বসছি। আমি খাবারের টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। এবার ভাত যখনই আমার গালে তুলতে যাব, তখনই আমাদের বাসার বাঘ আসলো। আরে বাঘ মানে আমার আব্বু। আর আমার কাছে এখন আব্বু বাঘ, কারণ আব্বুর পকেট থেকে আজ 500 টাকা মেরে দিছি। আব্বু চিৎকার করে বলছে, নাইমের আম্মু, ওই বাটপাটটা হয়ে হয়েছেটা কি বলতো? হয়েছে কি মানে? জানো, আজ আমার পকেট থেকে 500 টাকা কেটেছে। আমি মাথা নিচু করে বসে আছি, খাবার মুখে না তুললেই আম্মু সাথে সাথেই, এই নাইম, তুই টাকা নিয়েছিস? এবার মনে হয় এতক্ষণ আমার দিকে খেয়ালই করেনি। এবার আমার দিকে খেয়াল করতেই আব্বু তেরে আমার দিকে আসছে। হায় আল্লাহ, আজ আর ভাত খাওয়া লাগবে না। জুতার বাড়ি খেয়ে হয়তো আজ মন প্রাণ সবটা ভরে যাবে। এই যে বাটপাট চোর, আমার টাকা কোথায়? আব্বুর জুতার বাড়ি থেকে বাঁচার উপায় বার করা লাগবে, নয়তো আমার পিঠে শাল তুলে চামড়া জুতো বানাবে। আইডিয়া। কিসের টাকা আব্বু? আমি এমন করে বললাম যেন আমি কিছু জানি না। ভাজা মাছটা উল্টেই খেতে পারি না। আব্বু রেগে গিয়ে বলল, কিসের টাকা মানে? জি আব্বু, কিসের টাকা বলো তো? এই যে নাইমের আম্মু, দেখছো তোমার পোলার কথা কি? হ্যাঁ, আমার বাসাতেই এত বড় একটা চোর আছে, তাহলে কি আর আমার বাসায় কোনো চোর আসে? আম্মু আব্বুর দিকে আঙ্গুল তোলে। এই, তোমার আরেকবার বলে দিচ্ছি, এইটাই লাস্ট বার, আমার পোলারে চোর বলবে না। কি করবে? হ্যাঁ, কি করবে বলো তো তুমি? তোমার জন্য আজ পোলাটা এত আশকারা পেয়েছে। এবার শুরু হয়ে গেল আব্বু আম্মু ঝগড়া। আমি বা হাতটা গালে রেখে একবার আম্মুর দিকে আরেকবার আব্বুর দিকে তাকাচ্ছি। আমি তো জানি আমি কে,
আমি সবটা সামলে নেব, না পারলে তো আম্মু আছে। আমার আম্মু সর্বদা জয় হয়, আজকেও এই যুদ্ধেই হবেই। পৃথিবীতে এমন পুরুষ হয়তো খুব কমই আছে যারা কোনো মেয়ে মানুষের সাথে ঝগড়ায় পাল্লা দিয়ে জিততে পেরেছে। আম্মু এবার আমার মাথায় হাত বলেই, দেখছো পোলাটার অবস্থা কি? ওকে দেখে কি বোঝা যায় ও টাকা চুরি করেছে? হ্যাঁ তাই তো, আমার মতো বাপ বলে ওকে এখনো খাওয়াচ্ছি। অন্য কেউ হলে কবে বাসা থেকে দূর করে দিত। আম্মু আরো রেগে গেল। এই বেশি বকো না তো। জানো তো তোমার বিয়েটা করাই ভুল হয়েছে আমার। সেদিন যদি এই ভুলটা তুমি না করতে, আজ আমি এমনটা অশান্তিতে থাকতাম না। হ্যাঁ, এসেছে রেখে আমায় যখন দেখতে গিয়েছিল তখনই কি বলেছিল বলো তো? আপনাকে আমি রানী করে রাখবো। রেখেছি তো, তোমার কোনো ভাত কাপড়ের অভাব দিয়েছে কি? ছাই ছাই, এগুলো তো কাজের বুয়াকেও দেয়, যেমনটা আমায় দিচ্ছে। আব্বু আমার দিকে কটাক্ষ নজরে তাকাতেই আমার বুকটা ধপাস করে উঠলো। দেখি আব্বু রেগেই, এই ঝগড়ার যত মূল কারণ হলো নাইম, তুই। দেখিস একদিন সব ছেড়ে চলে যাব, থাকিস খুব তুই আর তোর কদর করা আম্মুকে নিয়ে। আম্মু আরো চিৎকার করে বলছে, হ্যাঁ, দেখে নিও পারি কি না। ভাত বেড়ে দাও, খেয়ে বেরিয়ে যাচ্ছি। আসো, খাওয়াবো বেশ ভালো করে। এখানে আমার আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। তাই আমি মানে মানে কিছু ভাত মুখে তুলেই হাতটা ধুয়েই চুপচাপ রুমে চলে এলাম। আমি এখনো শুনতে পাচ্ছি আব্বু আম্মুর ঝগড়া থামেনি। কিছুক্ষণ পর দেখি সব থেমে গেল। আমার আব্বু আম্মু এমনই, একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু এই যে আমার জন্য তাদের ঝগড়া। দেখলেন তো, এই ঝগড়া হচ্ছে আবার এইসব মিটিয়ে নেবে। আব্বু আম্মুর অ্যারেঞ্জ ম্যারেজ, আব্বু আম্মুর অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজে কেউ যে একে অপরকে এত ভালোবাসে সেটা আমার আব্বু আম্মুকে দেখে বুঝেছি। তাদের আমি চোখের মনি, খুব আদরের ছেলে আমি, তাই আমাকে খুব বেশি চাপ দিয়ে কথাই বলতে পারে না। একটু বিকেল হতেই আমি রুম থেকে মোবাইল নিয়ে চুপি চুপি বাইরে যাব। ঠিক তখনই আব্বুর ডাক। আল্লাহ, যেখানে বাঘের বয়স সেখানে কি সন্ধ্যা হয়? এই নাইম, এদিকে শোন। আমি কাছে গিয়ে আমতামতা করে বললাম, জি জি আব্বু, বলো। আমার 500 টাকা দিয়েছেন আপনি। বললাম না আমি কিসের 500 টাকা। আব্বু কটাক্ষ চোখেই চুপি চুপি, বলছি জুতার বাড়ি খাবি কি? নিয়েছিস তো বল। আমি ভয়ে ভয়ে তবুও হালকা হেসি। এ বাবা, আমি কখন বললাম আমি টাকা নিইনি? আমি তো নিয়েছি, কিন্তু এই 500 টাকাটা কিসের সেটাই জিজ্ঞাসা করছি। আব্বু এবার পুরো রেগে আমার চুলের মুঠি ধরতেই, আব্বু মারলে কিন্তু খবর খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি। মানে কি? তোকে মারবো না তো কি পূজা করবো নাকি? দেখো আব্বু, আমাকে মারলে কিন্তু আম্বুর কানে কথাটা চলে যাবে। কি কথা? ওই যে পরশুদিন তুমি বারান্দা থেকে পাশের পাশের আন্টিকে চোখে টিপাটিপি করে সিগন্যাল দিচ্ছিলে। আব্বু এবার আমতামতা করে বলল, দূর, কি যাতা বলিস? যা যা বাবা, কোথায় যাচ্ছিলি যা। ভাইরে, এই সময় আব্বুর কাছে জানার একটা সুযোগ। আব্বু, আমার 1000 টাকা লাগবে। টাকা লাগবে মানে? লাগবে মানে লাগবে, না দিলেও দিতে হবে না। আমি তাহলে যাই আম্মুর কাছে। এটা বলার সাথে সাথে আব্বু টাকা বের করে দিল। আব্বুর মুখে এখন বিষণ্ণতার ছাপ। নাইম, এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে নিলি, তোর একটুও মায়া নেই আমার উপর? আমি আমার বাসা থেকে বেরোতেই আমি অবাক। আরে, আমার হার্টবিট বেড়ে গেল। এখানেও নাইমা কি করে? তারপর আমার বাসার সামনে। হ্যাঁ আল্লাহ, নাইমা কি আমার বাসার ঠিকানা নিয়ে আমার বাসায় বিচার দিতে আসছে নাকি? আল্লাহ গো, এটা যদি হয় আর আমার আম্মু যদি জানতে পারে, তাহলে আমাকে সবজি কাটা বটি দিয়ে আস্ত কেটে ফেলবে। কারণ আম্মু আমাকে অনেক বিশ্বাস করে। আমি লুকিয়ে গেলাম নাইমাকে দেখে। হায় আল্লাহ, আমি মাঝে মাঝে নাইমাকে তাকাচ্ছি আর কেমন যেন হারিয়ে যাচ্ছে বারবার। হার্টবিট বাড়ছে ধীরে ধীরে। জানি না ওকে দেখে ভয় পেয়ে নাকি ওর একেবারে চোখের সামনে পেয়ে। মেয়েটা আজকে একটা নীল ড্রেস পরেছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক আর চোখেতে হালকা কাজল। দেখি ফোন বের করে কাকে যেন ফোন দিল আর মিটি মিটি এসে কথা বলছে। হ্যাঁ আল্লাহ, নাইমার গালে টোল পড়া দেখে আমার মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। ওর কাছে যেতে আমাকে অধীর আগ্রহে নাইমা মনে মনে আমাকে স্বাগত জানাচ্ছে। মনে হচ্ছে আমি আমার পৃথিবীকে আজ আমার সামনে পেয়েছি। দেখলাম নাইমা এবার স্কুটি স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। এবার আমার মনে হচ্ছে আমার মনেতে নাইমা ভালোবাসা 3 মিনিট চলে গেল। আমি ওকে হাত দিয়ে ওর দিকে যাওয়া দেখছি। মনটা বারবার কেঁপে উঠছে ও যাওয়া দেখে, সাথে লোমকূপগুলো। আবার ওদিকে স্কুটি থামালো কিছু দূর গিয়েই। এবার ছুটে ওর কাছে গিয়েই, হ্যাঁ এনি প্রবলেম, এটা বলে আমি ওর স্কুটিটা নাড়াতে লাগলাম। আমি এমনিতে অনেক লাজুক প্রকৃতির, একটা কথা বলার চান্স নিলাম আর কি। নাইমা রেগে আমার দিকে তাকিয়ে আছে। এই আপনি এখানে কেন? আমি তো আপনার ছায়া, সো আপনি যেখানে আমিও সেখানে। এই, আপনার লজ্জা নেই আমাকে এভাবে ফলো করছেন? নিজের ড্রিমকে ফলো করেন, কাজে দেবে। জি,
আমি তো আমার ড্রিমকেই ফলো করতেছি, আর আমার ড্রিম তো আপনাকে পাওয়া। উফ আল্লাহ, সেই এক কথা কেন? এই সরেন। জি সরবো তো, আগে আপনার মনটা আমার হাতে রাখুন, তারপর আমি সরব। ও হ্যালো, আমার মনটা এতটা সস্তা না যে যে কারোর হাতে তুলে দেব। হ্যাঁ জানি তো, আপনার মনটা অনেক দামি, যে কাউকে দেবেন না। ওকে, হাতে নাই দেন, তবে আমার এই হৃদয়ের কোঠায় তো দিতে পারেন। মেয়েটা রাগ আর সামলাতে না পেরে নিজে হালকা হাসি দিয়ে, উফ আল্লাহ, আপনি এমন কেন বলুন তো? আমাকে ফলোই বা করছেন কেন? জি আমি এমনই। এর আগে তো আপনার থেকে কোনো মায়াবী পরীকে দেখিনি। আপনাকে দেখতেই কেমন জানি না আমার বুকের ভেতরে সুর বাজা বেরিয়ে আসলো, আর আমাকে বলতে লাগলো, এই মায়াবী পরীকে ছেড়ে দিলে তুই আর কখনো পাবি না। এখন তুই এটাই ভাবতে পারিস যে তোর কোনো লটারি লেগে গেছে। নাইমা মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলল, এই বাজে কেন বকেন? আর হ্যাঁ, ফ্লার্টিং অফ করেন, আমার ভালো লাগে না এসব। ইস, আপনাকে দেখে তো আমার মুখে কোনো ফ্ল্যাটিং আসলে তো আপনাকে আমি এখনই আমার প্রেমে ফেলতে পারতাম। কিন্তু মজা তো সেখানেই, যেখানে আমি আপনার মনের কথা শুনেই আপনাকে আমার প্রেমে ফেলতে পারবো। ইম্পসিবল, আমি কিছুতেই এসব বিশ্বাস করি না। ও তাই? তাই কেন শুনি? একটা ফুল ততক্ষণই সুন্দর লাগে যতক্ষণ না সে মুচড়ে পড়ছে। জানেন তো, একটা ফুল মুছড়ে পড়ার আগে হাজারো মানুষকে সুগন্ধ দিয়ে যায়। আর যে একবার সেই ফুলে সে অনুভূতি, ভালোবাসা অনুভব করতে পারে, সে কখনো বলতে পারবে না। তাই নাইমা, আপনার এই হাসিটা আমার খুব প্রিয়। প্লিজ কখনো এই হাসিটা অফ করবেন না। ফুল খুব তখনই সুন্দর দেখায় যখন সে তার পাপড়ি মেলে, আর আপনাকে হাসলে পুরাই ডিভাইন দেখায়। তাই নাকি? জি, আর হ্যাঁ আরেকটা কথা, কি? আপনি কি ক্রিম খান না মাখেন? অবভিয়াসলি মাখি, কেন বলুন তো? তাহলে আপনি একটু কিউট কেমনে? নাইমা আবার তো হো হো করে হাসতে শুরু করলো। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, উফ, আপনি থামবেন এবার? আপনাকে দেখলে কেমন জানি না আমার থামতে ইচ্ছে করে না। তাই এই ভাড়া কবে দেবেন শুনি? আজ তো 2 দিন হয়ে গেল, মোট 200 টাকা ভাড়া। নাইমা চারপাশে তাকিয়েই, জি আমাকে বলছেন? যে আপনাকেই। নাইমা কিছুটা ভিড়কে গিয়ে, মানে কি? আমার আবার কিসের ভাড়া? ওরে বাটপার, আমার মনেতে যে আজ 2 দিন আছো তার ভাড়া কে দেবে শুনি? নাইমা এবার মুখ বাঁকিয়ে বলল, বাজে কথা, আমি কেন থাকতে যাব? উফ, যদি আপনাকে আমার মনটা দেখাতে পারতাম তাহলে বুঝতেন। তাই আমি শুধু ওর দিকেই তাকিয়ে আছি, মনে হচ্ছে ওর রূপ সাগরে ভেসে যাচ্ছে। ওর দুটো চোখ যতবার পলক ফেলছে তার থেকে দ্বিগুণ বেড়ে চলেছে আমার হার্টবিট। যদি একবার এই মেয়ের পরিটা আমার বুকে হাত রাখে তাহলে সব কষ্ট চলে যাবে। আমার ওভাবে তাকানো দেখি, ও হ্যালো মিস্টার। আমি ওর কোমর ধরে ওকে আমার বুকে আনার চেষ্টা করতেই ও আমার বুকে হাত দিল, আর ওর হাত আমার বুকের বাঁ পাশে পড়তেই কেমন জানি না একটা শান্তি ফিল করলাম। আমি নাইমাকে কিছুক্ষণ এভাবে জড়িয়ে ওর চোখের দিকে তাকিয়েই, থ্যাঙ্কস। নাইমাও কেমন যেন হয়ে গেছে। ওকে জড়িয়ে ধরতেই ওর হাত পা কাঁপছে, আর নাইমা আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওকে ছেড়ে দিতেই তাড়াতাড়ি স্কুটে উঠে গেল আর স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে পেছন ফিরে আমার দিকে প্রথম রাগে লোকে তাকিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় বসে আছি, কিছুই ভালো লাগছে না। মোবাইল গুঁতোতে দেখি এখন বিরক্ত লাগছে, যেটাতে আমি সবসময় এক্সপার্ট। আমি দেয়ালে মাথা রেখে উপরের দিকে তাকিয়ে নাইমার কথা ভেবেই চলেছি। যতই চাইছি অন্য চিন্তা মাথায় আনতে, ততবারই মনে আসছে একটা ছবি ভেসে আসছে, আর সেটা হলো নাইমার। কখন জাম্মু আমার পাশে এসে বসে আছে তা আমি এতটুকু বুঝতে পারিনি। আমি মাঝে মাঝে চুপি চুপি বলেই যাচ্ছি, মানতে চাইছে না রে তোকে ছাড়া এই মনটা। বারে বারে কথা বলছি, আর আম্মু তো শুনতে পেয়ে আমাকে নাড়িয়ে আমার সাথে সাথেই হুঁশ ফিরে যেতেই আমি আম্মুর দিকে তাকাতেই মোবাইলটা হাতে নিয়ে টিপাটিপি শুরু করে দিলাম। আমি আম্মুর দিকে আর ঘুরেও তাকালাম না। যদি আম্মু আমাকে আবার জিজ্ঞাসা করে কি জবাব দেব? এই নাইম, কি বললাম কানে যায়নি? আমি একটু মেজাজ দেখিয়ে বললাম, না যায়নি। তুমি এখানে কি করে শুনি? আমার মেজাজ দেখানোর কারণ যাতে আম্মু আমাকে আর কোনো রকম প্রশ্ন না করে। আম্মু একটু চিৎকার করেই, তাই এত মেজাজ দেখানোর কি আছে শুনি? এই মেজাজ সহ্য করার জন্য কি তোকে গর্ভে জন্ম দিয়েছিলাম? আমি আম্মুর দিকে হি করে এসে আম্মুকে জড়িয়ে ধরলাম। জানি এমন কথা তখনই বলে যখন আম্মু একটু মনে কষ্ট পায় আমার জন্য। আমি জড়িয়ে ধরতেই, এই আমাকে একদম ধরবি না। কেন? তুমি তো আমার সুইট আম্মু, তোমায় ছাড়া কাকে ধরবো শুনি? না, আমি তোর আম্মু না। ও আল্লাহ, মাফ করো আমায়, আমি আর কখনো রাগ দেখাবো না। হ্যাঁ হ্যাঁ, এখন তো মেজাজ দেখাচ্ছিস। যখন বউ নিয়ে আসবি তখন এই বৃদ্ধা আম্মু আব্বুকে আরও মেজাজ দেখাবি, জানি তো। সারাক্ষণ তোর আব্বু সহ্য করি, এখন আবার তোরও সহ্য করতে হচ্ছে। ভাবলাম বাপের মতো পোলাটা হবে না, কিন্তু না হয়, রক্ত কথা বলে তো। আমি আর থাকবো না বাসায়, আমি আজই চলে যাব। আম্মু এখন তো সন্ধ্যা,
কাল আমি বাস স্টপে দিয়ে আসবো। আম্মু শুনেই রেগে গেল। তা কেন বলবি না হারামজাদা? দেখবো আমি চলে গেলে কে প্রতিদিন রান্না করে খাওয়াই। কেন, আব্বুর আবার একটা বিয়ে দেবে? এটা শোনা মাত্রই আমার কানে হাত দিই। খুব ফাজিল হয়েছিস তাই না? আম্মু ছাড়ো তো, লাগছে খুব। না ছাড়বো না। এই বুড়োটা তো আমাকে ভালোই বাসলো না, আর তুইও তো আমার গর্ভের সন্তান, তুইও আমার সাথে এমন করলি। আমি শুনি না, অনেকে তার আম্মুর কাছে ডায়লগটা রোজ রোজ শুনে। অবশ্য আমি তো দিনে অনেকবার। আমি আম্মুকে খুব জোরে জড়িয়ে ধরি। আম্মু, আমি তোমায় অনেক ভালোবাসি। হয়েছে এবার? খুশি? আম্মু দেখে এখন খুশি আমার কপালে একটা চুমু এঁকে আমার কপালে হাত দিই। তুই ছাড়া আমাদের দুজনের কে আছে বল? তুই এইভাবে কথা বললে তোর আব্বু আমি খুব কষ্ট পাই রে। জানিস তো রোজ তোর জন্য একটাই চিন্তা হয়, তুই এখন এমন করছিস, না করছিস পড়াশুনো, না করছিস কোনো একটা ভালো জবের খোঁজ, তোর ভবিষ্যৎ কি হবে? সাথে সাথে আব্বু কোত্থেকে যেন এসে হাজির। তোর পোলা একটা আস্ত বাদর হবে। আর আম্মুর সাথে সাথেই, এই তুমি আমাদের মাঝে কেন আসছো বলো তো? কেন মানে? পোলাটা কি তোমার একার নাকি? জি আমার একার। এ নিয়ে চিৎকার চেঁচামেচি আবারও শুরু হয়ে গেল। এই সময়ে আমি বিরক্ত হয়ে চিৎকার করলাম, তোমরা চুপ করবে? আব্বু আম্মু থেমে গেল। আমি রাগ দেখিয়েই, এখনই যে যার রুমে চলে যাও। আর দুজনে আবার ঝগড়া যদি শুরু করছো, তাহলে কিন্তু আজ আমি বাসা ছেড়ে কলেজ হোস্টেলে চলে যাব। আব্বু আম্মু আমার রাগ দেখে যে যার মতো চলে গেল। দিনের মাথায় সারাদিন শুধু ঝগড়া। কার ভালো লাগে বলুন তো? রাতে ডিনার করে ঘুমানোর আগে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। জানি ভাই কেউ মেসেজ করার নেই, আর এদিকে শত শত নোটিফিকেশন। একটু কনফিউজে ঘুরছি। হঠাৎ অ্যাড ফ্রেন্ডের লিস্টে প্রথমে একজন নাইমা নামে মেয়েকে পেলাম। প্রোফাইলে যেতেই দেখি দূর, ব্যাংক প্রোফাইল লক। তাহলে আমি এটা ভেবে পাই না, সব মেয়েরা প্রোফাইল লক করে দিয়ে তারা কি বাসায় লুঙ্গি পরে নাকি? তবুও মন আর মানতে চাইছে না। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে টুং করে একটা নোটিফিকেশন এলো, নাইমা আসলাম অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। এবার ওর আইডিতে ঢুকলাম। বেশি কিছু পোস্ট করা নেই, তাই মেসেজ করতে ভয় লাগছে। এই কারণেই কোনো মেয়ে কোনো দিন আমাকে রিপ্লাই দেয়নি। তবুও বুকের পাঁজর মজবুত করে একটা মেসেজ সেন্ড করে দিলাম। এই ময়দা সুন্দরী, প্রোফাইল দেখে ক্রাশ খাইছি, দেন এবার কিছু টাকা দেন। মেয়েটার সাথে সাথেই বলল, ও হ্যালো, ময়দা সুন্দরী মানে? আর টাকা কিসে শুনি? ময়দা মানে মেকআপ, আপনি জানেন না? আর টাকা কিসের মানে ক্রাশ খাইছি রে। এই শোনেন, মেকআপ মানে মেকআপ, আর আমি কি ক্রাশ খাইতে বলছি নাকি? জি বলেন নাই, তবুও কি করব বলেন? আপনি তো প্রোফাইলে এত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন যে কেউ ক্রাশ খাবে। ওই আমাকে চেনেন? জি চিনি। তা কিভাবে শুনি? আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড আছে। আপনার লাস্ট পোস্টে 233টা লাইক আসছে, তাতে লাভ রেক্ট 108টা, লাইক রেক্ট 110টা, আর ওয়াও রেক্ট 15টা। আপনি দেখছি তো পাহারাদারদের মতো কাজ করা অসম্ভব করেছেন। কেন? আহা, খুব কষ্ট বলেন। জি, তবে একবার ওই কিউট মায়াবী মুখটার দেখা পেলে হয়তো এই মনের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত। তা কে সেই মেয়ে? সে কোনো মেয়ে নয়, সে আমার কল্পনা রাজ্যের একমাত্র পরী, যাকে রানী বানাতে চাই। সত্যি? তা কে সেই পরি শুনি? মেয়েটা এবার হাসছি। যদি একবার পিক নিতে পারি তাহলে কনফার্ম হয়ে যাব এই সে নাইমা কিনা। ইস, আপনি নিজেই জানেন না। আমি কিভাবে জানবো আপনার পরি কে? আমার পরি তো সেই, যার সাথে এখন আমি টেক্সট করতেছি। মেয়েটা পর রেগে গিয়ে রাগের ইমোজি সেন্ড করলো। এই যে পরি, এত রেগে যাবেন না। পরীরা তো আবার রেগে গেলে তাদের জাদু কাঠিতে অভিশাপ দিয়ে দেয়। দেখুন, আমার এখনও কিন্তু বিয়ে হয়নি। আমার স্বপ্নে বিয়ে করে 1 ঘন্টা বেবির আব্বু হব। প্লিজ আমার অভিশাপ দিয়েন না, প্লিজ প্লিজ। সাথে সাথে মেয়েটা, এই আপনি এমন কেন? কেমন শুনি? এত রসিক এবং মজাদার। ইস, এটা জানতে পারলেন? যদি একবার মনে উকি মেরে দেখতেন তাহলে বুঝি আপনার নামটাও শুনতে পেতেন। তাই? জি, তা কি করেন? মানে জব না স্টাডি? জি স্টাডি। আপনি? আমি তো টোটো চালাই, আর আপনাকে রোজ খুঁজে বেড়াই চারদিকে। বাট আজ আপনাকে পেলাম, অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে। এই আপনি এত কথা কই শিখছেন বলেন তো? কেন, টিউশনই নেবেন নাকি? চলে আসেন আমার কাছে। না লাগবে না। আরে বলেন তো কই শিখছেন এত কথা? ধুর, কি যে বলেন না। আপনার মতো একটা কিউটা সুন্দরী মেয়ের সাথে কথা বলতে কি কথা শেখা লাগে নাকি? তাই? জি, তা আমি কি এখন দেখতে পাবো পরীটাকে? মেয়েটা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ভেবে দেখতে পারি। এত কিছু ভাবলে কিন্তু আমি আপনার ভাবনার রাজ্যে একদম পুরো রাজত্ব করব। এত সহজ নয়। দেখা যাক, আগে তো পিক দেন। কিছুক্ষণ পর একটা পিক দিল, তা দেখে আমি পুরোই ফিদা। আরে তো সেই মাইয়া,
যাকে আমি ভালোবাসি। হায় আল্লাহ, আমাকে তো চিনতে পারিনি, নয়তো আমার রিপ্লাই দিত না। আমার প্রোফাইলে আমার কোনো পিক দেয়া নেই। আমি পিকটা স্লাইড করে রিপ্লাই দিলাম, ঠোঁটে তেল, গালে টোল, গোজ দাঁত, পুরাই তুমি ডিভাইন। সাথে সাথে নাইমা বলল, এই কথাটা আমি যেন কোথায় শুনছি। এই আপনার একটা পিক দেন তো। মাইরালা, এবার কি হবে? পিক তো আমার ফোনে নেই। কেন? আমি তো বাটন ফোন ইউজ করি। এখন আর বাটন ফোন দিয়ে কেউ ফেসবুক করে না। সো আপনার একটা পিক দেন, না দিলে কিন্তু আমি ব্লক করে দিব। হ্যাঁ আল্লাহ, ব্লক শব্দটা দেখা মাত্রই আমার বুকে কেমন একটা চিনচিন শুরু করে দিল। আমি ভয়ে ভয়ে একটা পিক সেন্ড করলাম মেসেঞ্জারে। আর সে সিন করলো কিনা আমি এক চোখ খুলে মাঝে মাঝে দেখছি। আমার এখন বুকের ভিতরে কীরকম যে দুকপুক করা শুরু হয়েছে সেটা আমি ছাড়া কেউ জানে না। কী যে রিয়াকশন আসবে আল্লাহ জানে। দেখি সিন করার পরেই। জি, আমি তো প্রথমেই বুঝলাম আপনার নাম দেখে। কি বুঝেছিলেন শুনি? তুই একটা কুত্তা, হারামি, ফাজিল, ঠকবাজ। মানে? তুই একটা ফ্লার্টিং বাজ। এইভাবে মেয়েদের মেসেজ করে বেড়াস। এই না না না, আমি তো আপনাকে মেসেজ করছিলাম। এতক্ষণ তো আমার এটা আইডি বলে জানতিস না, তাহলে কেন মেসেজ করছিলি শুনি? কাল একেবারে কলেজে আসিস, তোকে দেখতে পেলে আমি তোর হাত দুটো কেটে নেব। দেখবো কিভাবে তুই মেসেঞ্জারে টাইপিং করিস। ও আল্লাহ, এমনি যদি কি বাড়ি রাগ দেখায়। ওয়েট, দেখাচ্ছে মজা। এই হ্যালো, আমি আপনার কে শুনি যে এত আমায় বকা দেবেন? আমি যাকে খুশি মেসেজ করতে পারি। যাকে খুশি মানে? সবটা চুরি করে এখন বলছিস কই আমি তো চোর না। বুঝলাম না। নাইমা বলে বুঝতে হবে না, তুই যদি অন্যদের মেসেজ কিংবা ফ্ল্যাটিং করছিস তো তোকে আমি পুরাই জানে মেরে ফেলবো। আমি বললাম, মারলে ক্ষতি নেই, জানবো যাকে ভালোবাসি তার জন্য শহীদ হতে পেরেছি। ওলে বাবা লে। নাইম লাবু। যা শালা, লেবু মানে কি? ও, লেবু হবে হয়তো। জি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি জানো না আমার যে লাগবে? হায় আল্লাহ, আমি এত রাতে কই পাবো? শালার এখনো গার্লফ্রেন্ডই হয়নি, এখন থেকে যদি এত রাতে আমাকে বাসায় যাওয়া লাগে তো আমার ঘুম কেড়ে নেবে। লেবু মানে? যা বাবা, তুমি তো লেবু চাইছিলে মাত্র। কুত্তা, ওটা লেবু না, লেবু। কি লেবু মানে? কুত্তা, আজ সারা রাত ধরে ভাব। আজ আমি ঘুমালাম, বাই, টাটা। কাল কলেজ আছে আবার। এ বলে অনলাইন হয়ে গেল। এই মানেটা তো বলে যাও। নাইমা অফলাইনে হয়ে যাওয়াতে আমি ডাটা অফ করে শুয়ে পড়লাম। নাইমার পিকটা আমার চোখের সামনে রেখে বিভিন্ন স্বপ্ন আমার ভাবনা জগতে আসছে নাইমাকে নিয়ে। মনে হচ্ছে নাইমা আমার জীবনের একটা চাঁদ, আর সেই চাঁদের আলো পেলে আমি নিজেকে আরও ভাগ্যবান বলে মনে করব। নাইমা এখন হয়তো আমার আরেকটা জীবন। আমি কি কখনো নাইমাকে বোঝাতে পারবো আমার মনের ভালোবাসা? নাইমা কি সত্যি আমায় মেনে নেবে? আজ আমি বুঝেছি, যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে আর সেই মানুষটা থাকে না, পুরো সে অন্য আরেকটা জগতে যায়। সেখানে শুধু তার সেই প্রিয় মানুষটাই থাকে এবং স্বপ্নের করে করে আস্তে আস্তে সাজাতে থাকে। বুকের বাপাশে হাত রেখে নাইম আমায় একবার বলুক, খুব ভালোবাসি তোকে নাইম, তোর ছায়া হয়ে তোর পাশে সারাক্ষণ থাকতে চাই, তোকে ছেড়ে না যাওয়ার ওয়াদা করতে চাই, তোর সাথে সুখের ইট দিয়ে একটা ছোট্ট করে ঘর বানিয়ে আমাদের ছোট সংসার বসাতে চাই, যে জগতে আমি আর শুধু তুই। সত্যি, স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, যেটা আমায় নতুন করে বাঁচতে শেখাচ্ছে নাইমা। নাইমার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতে পারিনি। আমি ঘুমোচ্ছি, সকালের দিকে নাইমা যেন কোত্থেকে এসে আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভীষণ হাসছে। আমি শুনতে পারছি। আমি কল্পনা ভেবে আবারও বেড কভার মুড়ে দিয়ে শুয়ে পড়লাম। নাইমা এবার আমার কাছে এসেই, এই নাইম, নাইম। আমার ঘুম ভেঙে গেল এবার, তবু আমি চোখ না খুলেই রইলাম। ওকে টের পেতে দিলাম না। এই শোনো না। আমি চুপ করে আছি। নাইম এবার আমার কপালে ওর গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট দিয়ে আলতো ছোঁয়াতে একটা চুমু এঁকে দিল। এই শোনো না গো। এটা বলে আবার আমার বুকের বাপার হাত দিয়ে আমাকে নাড়াতে লাগলো। নাইমা রেগে এবার আমার থেকে দূরে চলে যাবে, ঠিক তখনই আমি নাইমার হাতটা ধরে আমার দিকে টেনে আনলাম। আমি চোখ খুলতেই আমার নিজেকে আর বিশ্বাস হচ্ছে না। আমি স্বপ্ন দেখছি না তো? ও আল্লাহ, পরে জোস লাগতেছে নাইমাকে। নাইমা আবার নীল শাড়ি পরেছে আজ, যেটা আমার এনি টাইম ফেভারিট কালার। ও আল্লাহ, পরি তো নয়, যেন পুরাই পরিদের রানী, সব পরিদের হার মানাবে। মুখটা মায়া মাখা আর চোখ দুটো যেন বিদ্যুৎ। নাইমা আমার দিকে এসেই, এই এতক্ষণ ওঠুনি কেন? আমি নাইমার গালে হাত দিয়েই, চোখ খুলে ফেললে তো পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি জিনিসটা আজ পেতাম না। নাইমা আবার খিলখিল করে হাসলো আর মাথা নিচু করে চুলগুলি ঠিক করে দিল। তাই? আমি নাইমার চোখের দিকে তাকিয়ে আছি। আমি কোনো স্বপ্ন দেখছি না তো, নাকি এটাই সত্যি? নাইমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার একটা কিস করবা? কেন? না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না, আমি পারবো না। এই করো না, করো না প্লিজ।
উফ, তুমিও না, আমার বুঝি লজ্জা করে না? এটা বলে ওই ঠোঁটগুলো আমার দিকে এগিয়ে দিল, আর আমার দুটো ঠোঁট আমি নাইমার দিকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। হঠাৎ কে যেন দেখি আমি একটা থাপ্পড় মারলো। আমি চিৎকার করে উঠলাম। চোখ খুলতেই দেখি, ও মা, আমি তো স্বপ্ন দেখছিলাম। হায় হায়, আব্বুকে আমি কিস করতে যাচ্ছিলাম, শালা থাপ্পড় মেরে দিল রে। হারামজাদা! কি লজ্জা, কি লজ্জা! আমি আব্বুর দিকে তাকাতে পারছি না লজ্জায়। ইস, কি লজ্জা লাগছে রে ভাই। আব্বু রেগেই। নাইমের আম্মু, তোমার পোলা আর ভালো নেই। এটা বলে আব্বু নিজের মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। খুব লজ্জা লাগছে। আমি মাথা নিচু করে নিজে হাসছি খুব। আবার হাতে থাপ্পড়ে খেলাম, আবার এরকম পরিস্থিতিতে পড়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতেই আব্বু আমার থেকে মুখ সরিয়ে, বুঝলে নাইমের আম্মু, জি বলো, নাইমের কোনো রকম প্রবলেম হচ্ছে মনে হয়। কি প্রবলেম? আজ যখন তুমি অফিস রুমে গিয়ে ডেকে দিতে বললে তখন আমি পুরো কথাটা বলতে না দিই হ্যাঁ করে 32টা দাঁত বের করে এসে দিলাম। আব্বু বলতে চাইছে আমি তো উঠে গিয়েছিলাম। আব্বুর কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে হালকা হেসেই চলে গেল। আমি আব্বুর দিকে তাকাতে পারলাম না লজ্জায়। আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে কলেজের দিকে এগোলাম। একদিন না কলেজে গেলে আমার আম্মু আমার উপর খেপে যাবে। আর যেদিন থেকে নাইমাকে দেখেছি কলেজে, সেদিন থেকে মনে হয় যেন কলেজের ক্লাসগুলোর টাইম আরও কিছুটা সময় বাড়িয়ে দেওয়া উচিত ছিল। এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছে করছে না মেয়েটাকে। মেয়েটা বড়ই যে মায়াবী, চোখের সামনে থাকলে বড়ই ভালো লাগে। এবার আমি কলেজে যাওয়ার পথে হাঁটছি। আমার বাসা থেকে কলেজ মাত্র 7 মিনিট। আমি রাস্তায় গেলে চারদিকের পরিবেশটা মন ভরে একটা আনন্দ নিতে পারবো। ব্যস্ততম রাস্তার কিছু ভিড়ের সমাগম পেরিয়ে যেতে হয়, নানা লোকের সুখ দুঃখের কিছু গল্প শুনে বেশ ভালোই লাগে। হঠাৎ একটা ছেঁড়া কাটা জামা আর একটা হাফ প্যান্ট পরা একটা বৃদ্ধ বয়সের লোক আমার কাছে এসে, বাবু কিছু টাকা দিন না, আজ দুদিন থেকে কিচ্ছু খাইনি। আমি এটাকে তাকিয়ে দেখতেই দেখি অনেক করুণ অবস্থা লোকটির। চোখ মুখ ঢুকে গেছে ভিতরে। আমি এখন এইসব মানুষদের ফিরে দেয় না। যা টাকা থাকে তার থেকে আমার সামর্থ্য মতো কিছু দিয়ে সাহায্য করি। ওরাও তো মানুষ, সবার কাছে অনুরোধ, ওদেরকেও ফিরিয়ে দেবেন না। আমি বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে আছি। কাকা, আপনার কি খুব ক্ষুধা লেগেছে? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ বাবু, খুব ক্ষুধা লাগছে, কিছু টাকা দিন না, অনুরোধ করছি। রাস্তার ওপাশে একটা ছোট খাবারের দোকান দেখতে পেলাম। ভাবলাম ওখানে গিয়ে পেট ভরে আজ খাইয়ে দিই। বেচার অনেক কষ্ট, আর আমার কাছে এখন যা টাকা আছে তাতে বিল মিটেও কিছু টাকা বেঁচে যাবে। আমি বৃদ্ধ মানুষটির হাত ধরে রাস্তার ওপাশে গিয়ে ঢুকিয়ে দিলাম। কাকা, আপনার যা খেতে মন চায় আপনি খেতে পারেন পেট ভরে। না বাবা, আমাকে টাকা দিন, ওখান থেকে তো অনেক টাকা লাগবে। তাতে কি, আপনার পেট ভরলে আমার মন খুশি। আপনি খান, আমি এখানে বসে আছি। এটা বলে আমি ওখানে বসে রইলাম। ওই লোকটাকে খেয়ে বিল পে করে আমি আবারও 100 টাকা হাতে দিলাম। কারণ এই শহরে এসব মানুষের কাছ থেকে টাকা অবাধ্য মধ্যে কেড়ে নেয়। আর দেওয়া তো দূরের কথা, কখনো কোনো বার্ধক্য কিংবা দুবেলা দুমুঠো যে খেতে পায় না, তাকে তার সামনে কখনো ভিখারি বলে অপমান করবেন না। এতে তারা মুখে কিছু বলতে না পারলে মনে অনেক কষ্ট পায়। আমি ওখান থেকে সোজা কলেজে যাওয়ার জন্য রাস্তায় হাঁটছি। হঠাৎ একটা বিউটি পার্লারের দিকে তাকাতেই দেখলাম নাইমা মনে হয়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম পুরোপুরি দেখার জন্য। জি, পুরা নাইমাই ওটা। আমি বিউটি পার্লারে ঢুকতেই ওদের এক বিউটি কুইন আমার কাছে এলো। আরে ভাই, বিউটি কুইন মানে বিউটি পার্লারে যারা থাকে, কখনো বিউটি পার্লারে যায়নি তো, তাই বলতে পারবো না ওদের কি বলে। ভেতরে আসুন, বলুন কি লাগবে। এই কুইনকেও দেখি গালে টোল। হায় হায়, এই শালা গালে টোল দেখলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। জি, লাগবে তো। এই মন থেকে আপনার ছবিটা মুছে ফেলতে না পারছি, ঘুমোতে না পারছি অন্য কিছুতে মন দিতে। মেয়েটি হালকা এসে মাথা নিচু করে। সরি স্যার, এখানে এমন কিছু করা হয় না। জি স্যার, করা হয়। বলেন আপনার কেমন ট্যাটু করবেন? অনলি হাতে হবে, অন্য কোনো জায়গাতে হবে না। আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে, শুধু আপনার নামটা বলেন, কেবল ওটাই লিখবো। মেয়েটা আমার কথায় হালকা লজ্জা পায়। জি স্যার, কাজে কাজ রাখুন, নাম জেনে কি লাভ। ইস, আপনার হাসিটা তো ভারী মিষ্টি, কোন লোকারে লেখা যায় বলেন তো? অবশেষে মেয়েটা আমার দিকে তাকিয়ে মন খুলে না হেসে পারলো না। জানি না তো। ভাবতে হবে। ওকে, ভাববেন। জি, আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিন তো, কল দিয়ে বলবো। তাই? জি। সাথে সাথে নাইমা দিকে হাসি আমাদের সামনে। আমি আমতা আমতা করে ওই বিউটি কুইনকে বললাম, বলছি ফেসিয়াল করব, এখানে হবে কি? বিউটি কুইন হেসে হেসে চোখ নামিয়েই, আপনার জন্য তো সব রেডি, শুধু একবার চেয়ারে চলুন, মেসেজ ফ্রি। হায় আল্লাহ, বাঁচাও আমায়। শালাই কুইনের সাথে হালকা ফ্ল্যাটিং করতে গিয়ে নাইমার কাছে আমি ধরা পড়ে যাবো রে।
ওকে চলুন, আমি যাচ্ছি। এবার কুইন আমার দিকে তাকিয়ে হালকা মুচকে হাসি দিয়ে, জলদি আসেন কিন্তু। এটা নাইমা নোটিশ করলো। বাইরে ওর চোখ থেকে এখন পরে আগুন জ্বলবে বলে মনে হচ্ছে, তবুও নিজের রাগ কন্ট্রোল করেই আপনি এখানে? আমি ঢোক গেলেই, বিউটি পার্লারে তো আমাকে আসতে হবে, কারণ আমার বিউটি যে এখানে। আপনার বিউটি মানে? ওই যে মেয়েটা এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছিল, ওই মেয়ে নাকি? আরে ধুর, কোথায় তুমি আর কোথায় উনি? তুমি হলো পরিদের রানী, আর ও কোথায় পরিদের ঝাড়ু মোছা করার জন্য চান্স পাবে না? ওই মেয়েটা কিন্তু হেব্বি দেখতে ছিল মাইরি, বাট কোনো মেয়ের কাছে ওর যদি নিন্দা করো তোমায় হেব্বি খেলাবে। আর যদি কোনো মেয়ের সামনে নিজের বানানো বউ কিংবা গার্লফ্রেন্ডের প্রশংসা করো তাহলে খাতির দেখে যাও। নাইমা মাথা নিচু করে, তাই? তবে কিন্তু আমি মোটেও পরিদের মতো নই। হ্যাঁ জানি তো, তুমি পরিদের থেকেও, বললাম না পরিদের রানী। তাই? তোমার মতো বিউটি পার্লারে যদি না আসতো তাহলে এটা কখনোই বিউটি পার্লার হতো না, এটা পার্লারই রয়ে যেত। এসব বলতে বলতে আমরা দুজনে বেরিয়ে রাস্তায় হাঁটছি। নাইমার মুখে হালকা সূর্যের আলো পড়তেই আমি নাইমার মুখটাকে নিজের রুমাল দিয়ে বেঁধে দিলাম। দেখে নাইমা কিছু বললো না। আমি রেগে সূর্য দিকে তাকিয়ে বললাম, বলছি না এত রোদ কোনো চাঁদের লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো, ওকে? এবার আমি নাইমার দিকে তাকালাম। এই শোনো, তুমি এত রোদে বাসার বাইরে বের হয়েছো কেন? তুমি জানো না দিনের আলোতে চাঁদ বের হয় না? নাইমা তো পুরোই ফিদা হয়ে গেছে মনে হয়। আমার দিকে তাকিয়ে নাইমা আবারও মাথা নিচু করে আমার পাশে পাশে হাঁটতে লাগলো। নাইমা একটা আঙ্গুল আমার হাতে লাগাতেই পুরো শরীর আলাদা একটা ঝাঁকুনি অনুভব করলাম। আমি আরও নাইমার ক্লোজে গিয়ে ওর ঝাটকাটা আবার নিতে ট্রাই করতে লাগলাম। নাইমা টের পেয়ে সোজা আমার সামনে কোমরে দু হাত রেখে দাঁড়িয়ে গেল। এই তোমার প্রবলেম কি? জি জি, কি শোনা? তাহলে আমার এত ক্লোজ আসছো কেন? না না না, আর যাবো না, সরি। এটা শুনতে নাইমা মাটিতে একটা লাথি মেরেই কুত্তা! কিছুক্ষণ পর, ওই আমার জবাব কই? জবাব মানে? আমি কি কোনো উকিল নাকি? ওরে আল্লাহ রে! এটা বলে আমার গলার কাছে হাত দুটোই নেই। তোকে না মেরেই ফেলবো এবার। আমি মাথা নিচু করলাম। মেরে তো কবেই ফেলেছো, এই মেনু তোমার মায়াবী রূপের ছুরির আঘাত দিয়ে। নাইমা রাগ থামিয়ে হো করে আসা শুরু করে দিল। এই তুমি এই সিরিয়াস মোমেন্টে এরকম কথা কেন বলছো বলো তো? কি আর করবো বলো, নিজের চোখের সামনে এরকম একটা আস্ত জলজন্ত চাঁদ থাকলে শুধু তার দিকে তাকিয়ে থাকতেই মন চাইবে, রাগ করতে নয়। নাইমা এবার আমার গালটে নেই। ওলে বাবালে! তাহলে তুমি কি শুনি? আমি একটু মজা করলাম। আমি তো সে তারাটা হতে চাই যে তারা যাদের পাশে সব সময়ের জন্য থাকে, তাকে কখনো ছেড়ে যায় না, সব দুঃখ সুখে তার পাশেই থাকে। তোমার আলো দিয়ে আমি আলোকিত হব, তুমি আলো না দিলে আমি অন্ধকারেই ঘনিয়ে যাব। নাইমা আমার কথাগুলো মন দিয়ে শুনলো। এবার মুখ থেকে রুমাল খুলে দিয়ে কাছে আসো। আমি একটু কাছে গেলাম। আরো আসো। না, কেন? কাছে গেলে তো তোমার শরীরে টাচ হতে পারে। সমস্যা নাই। এবার নিজে আমার কাছে এসে আমার ডান বাম হাত জোড়া জোরে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে চলতে শুরু করলো আর বলল, ইনশাল্লাহ আজ শুরু হলো জীবনের পথ চলা। মানে? কিছু না, তোমার মুখেই আমার ভালো লাগা কথাটাও শুনতে চাই। নাইমা আমার মুখের দিকে তাকিয়ে আছে এবং আমার হাতটারও চেপে ধরে, বুঝছি না তো কিছুই। ফিল করো, বুঝে যাবে। ওকে। এবার আমরা কলেজে পৌঁছালাম। আজ নাইমা বাহানো করলো আজ সে ক্লাস করবে না, আড্ডা দিবে আমার সাথেও। আমি শুনে অবাক হয়ে গেলাম। যে মেয়ে কখনো একটা ক্লাসও মিস করে না, সে আজ আমার সাথে আড্ডা দেওয়ার জন্য নিজে থেকে বলছে। আমি কোনো প্রশ্ন না করেই ওকে। এবার আমরা ক্যাম্পাসে গিয়ে বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর বুঝতে পারি নাইমা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ও যাতে না পড়ে সেই জন্য আমি ওকে পিছন দিকে জড়িয়ে ধরলাম এবং আমার বা হাত কোমরে ধরে আছি। প্রায় 1 ঘন্টা পর ওর ঘুম ভাঙতে আমি বুঝতে পেরে গেলাম। সাথে সাথেই আমি আমার হাত সরিয়ে নিলাম যাতে বা বুঝতে পারে। তবুও নাইমা কেমন যেন আমার দিকে একটা লুক দিয়ে, বিশ্বাস করি, বিশ্বাস আছে। বিশ্বাসের কারণেই আজ পথ চলা শুরু করেছি। বিশ্বাস রেখো আমার, প্লিজ। আমি কোনো কথার মানে না বুঝতে পেরেও আমি আমার মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করতে লাগলাম। কি বলছো তুমি? বুঝলাম না তো কিছুই। হ্যাঁ, এক সময় আমি বুঝতাম না, তখন তুমি বুঝতা। আজ আমি যখন বুঝছি তখন তুমি বুঝতে চাইছো না। সমস্যা নাই। এটা বলে নাইমা চলতে শুরু করলো। আমি নাইমার হাতটা ধরলাম এবং কাছে গিয়ে, এই শোনো না। বলো। বলছি রাগ করবে না তো? না, বলো কি বলবা। থাপ্পড় মারবা না? আমার খুব ভয় করে এসবে। এসব শুনে নাইমাকে খুব খুশি মনে হচ্ছে। ভয় করে তো? উফ, বলবা তো, বলো না। আমি এবার একটা হাত বাড়িয়ে, আমাকে তোমার ইংলিশের নোটগুলো দিবে প্লিজ। আমার পুরো কথাটা শুনে ওর বাহারটা পিছিয়ে নিয়ে আমাকে ঠেলে দিয়ে
দু চোখের পানি নিয়ে ছুটে চলে গেল। আমি শুধু বুঝতে চাইছিলাম নাইমা আমায় ভালোবাসে তো, নাকি আমার জন্য কোনো ফিল করে তো। আমার কল্পনা রাজ্যে রানী, যাকে এখন থেকে আমি একটু একটু করে হৃদ মাঝের ওর নামের একটা একটু করে অক্ষর খোদাই করছি। জানি না ওকে সারা জীবনে নিজের করে পাবো কি না, তবে আমি চেষ্টা করব। এটা হয় নাকি, চেষ্টা করলে সব জিনিসই পাওয়া যায়। তবে ভালোবাসা এমন একটা জিনিস, শত চেষ্টা করলেও কেউ লাভ করে, আবার কেউ হারিয়ে ফেলে, হয়তো পরিস্থিতি চাপে। আমি এবার ছুটে ছুটে নাইমার কাছে গেলাম। নাইমা আমাকে দেখে হাঁটা শুরু করলো। আমি ছুটে আবার নাইমার পথ আটকে ওকে আটক করলাম আমার সামনে। নাইমা রেগেই, কি চাই? ইংলিশের নোটটা তো কাল পেয়ে যাবে, এখন রাস্তা ছাড়ো। হ্যাঁ ইংলিশের নোট তো চাই, তবে সেগুলো কিন্তু তোমার মনে আমার জন্য প্রতিটা ফিলিংস নোট করে আনতে হবে কিন্তু। আমার মনে তোমার জন্য কেন ফিলিংস থাকবে শুনি? এটা বলে নাইমা চোখের পানিগুলো মুছলো আমায় এড়িয়েই। আমি এবার আমার হাত দুটো দিয়ে ওর মুখের দিকে দিয়ে ওর মুখ তোলার চেষ্টা করলেও ওর মুখ কিছুতেই তুলতে চাইছে না। অবশেষে মুখ তুলতেই আমি চোখের দিকে তাকালাম। ভালোবাসো? এটা বলে সাথে সাথে নাইমার চোখে একটু আস্ত সমুদ্র ভেসে উঠলো, আর সাথে সাথে কান্নায় ভেঙে পড়লো। জানি না। আমি ওর গালে হাত দিয়ে চোখে চোখ রেখে বললাম, বলতে পারবো আমার চোখের দিকে তাকিয়ে জানি না শব্দটা? নাইমা আমার চোখের দিকে তাকিয়ে হালকা মুচকে হাসলো। জি না। আমি এবার হালকা নাইমার দিকে তাকিয়ে ঠোঁটের কোনো একটু হাসিয়ে নিয়ে বললাম, তাই আমি যদি বলি তুমি আমায় ফিল করো? নাইমার সাথে সাথে চোখের পানি আবারও এসে গেল, আর চলো চলো চোখগুলো আমার সামনে রেখে ঠোঁট কাঁপিয়ে বলল, জানি না। ও আচ্ছা, যদি বলি আমি তোমায় ফিল করি, তাহলে কি আমার ভালোবাসা তোমার বুকে তুলে দিতে পারবে? নাই, মজা করো না, আমাকে একা ছেড়ে দাও। আমি এবার নাইমার বা হাতটা ধরে মাটিতে হাঁটু মুড়ে বসতেই নাইমা আমার দিকে কেমন অবাক চোখে তাকালো। আমি আর বা হাতটা আমার কপালে স্পর্শ করতেই আলাদা একটা ফিলিংস ফিল করলাম। বুকের বাপাসটা দুকপুক শুরু করে দিল। আমি এখন নাইমার চোখের দিকে আর তাকাতে পারছি না, জানি না ভয়ে নাকি ভালোবাসার টানে। আমি মাথা নিচু করে বলতে থাকলাম, নাইমা আমি জানি না তুমি আমায় ফিল করো কিনা, তবে আমার প্রতিটা মুহূর্তের ফিল এখন তুমি। যাকে বলতে পারো আমি তোমায় ওয়ান সাইড লাভ করে ফেলেছি, আর আমি চাই এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। তোমার কথা মনে আসতেই কেমন যেন একটা মুখে আমার হালকা হাসি আসে। আজ যে আমি এইভাবে হেসে কথাটা বলছি, এটার কারণও তুমি। তুমি যে হাসো সেটা দেখলেই আমার সারাদিন আর কিছু তোমার কাছে আশাই করে না। আর যদিও বা করে, শুধুমাত্র তোমার তো একটু ভালোবাসা। আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমি তোমায় নিজের মতো করে পেতে চাই। আমি হয়তো পারবো না তোমায় কোনো বড় দামি লাক্সারি গাড়িতে করে নিয়ে চারদিকে ঘুরে বেড়াতে, তবে আমার বাইক নিয়ে তোমার শহরের প্রতিটা গলি ঘোরাতে পারবো, যদি তুমি আমার কাঁধে তোমার ওই নরম ডানাতে ছোঁয়া দাও। হয়তো পারবো না খুব দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে, তবে তোমার রাস্তার পাশে বসার দোকান থেকে বাদাম ভাজা এবং ফুচকা খাওয়াতে পারবো। আমি পারবো না তোমার জন্য কোনো দামি নেকলেস বা ডায়মন্ডের রিং আনতে, তবে আমার পকেট মানি বাঁচিয়ে তোমার জন্য ভালোবেসে একজোড়া নূপুর এনে তোমার পায়ে পরিয়ে দিতে পারবো। তুমি ভালোবেসে পরে নিও, আমি তোমার কাছে কিছুই চাইবো না, শুধুমাত্র তোমার মুখে ভালোবাসি শব্দটা আর তোমার হালকা স্পর্শ পেতে চাই। ভালোবাসতে গেলে অনেকে তার ভালোবাসার মানুষের উপর বিভিন্ন শর্ত তুলে দেয়, আমি তোমায় সেভাবে পেতে চাই না। আমি তোমায় তোমার মতো করেই পেতে চাই। কি লাভ তোমার উপর নিজের শর্তগুলো চাপিয়ে? ভালোবাসি কথাটা বলার মতো সাহস পাচ্ছি না তোমার চোখের দিকে তাকিয়ে, কারণ আমি একটু লজ্জা পাই এবং খুব ভয় পাই। সো আমি চাই তুমি আমার হাত ধরে আমার জীবনের প্রতিটা সুখ দুঃখ মোমেন্টগুলো হাল ধরো। এগুলো বলার সাথে সাথে নিজের অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে মাটিতে পানি পড়তে থাকলো। নাইমা এবার হাত ছাড়িয়ে নিল। আমি এটা ফিল করতেই আমার মধ্যে কেমন যেন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। হাত টেনে নিল মানে কি তাহলে নাইমা আমার ফিল করে না? আমার জন্য কেউ মনে একটু ভালোবাসে নেই? নাইমা আমার সামনে হাঁটু মুড়ে বসেই আমার মাথাটা নিজের হাত দিয়ে তুলে, এই উঠে দাঁড়াও। আমি এবার দাঁড়ালাম। ও এবার আমার হাতটা ধরে আমার চোখের দিকে তাকিয়ে হেসে হেসে বলল, ভালোবাসি বলতে এত ভয় লাগে তো আমায় ভালোবেসেছো কেন? তোমায় ফিল করতে করতে তোমার জন্য কখন যে মনে একটা ভালোবাসার কুঁড়ে ঘর বেঁধে ফেলেছি নিজেও জানি না। তাই তাই ওই কুঁড়ে ঘরে আমার একটু জায়গা হবে? আমি শুনে পড়ে অবাক। তার মানে ও না না, আমি এটা কী ভাবছি? জি, যদি না তোমার কোনো সমস্যা হয়। নাইমা একভাবে আমার চোখের দিকে তাকিয়ে আছে। খুব ভালোবাসি তোমায় নাইম, জানি না তোমার ফাজলামিগুলো কখনো যে আমার মনে এক একটা ভালোবাসার জলছবি হয়ে যাবে বুঝতেই পারছি না। তুমি যখন আমার সাথে ফাজলামি করতে তখন খুব রাগ হয় জানো, তবে কিছুক্ষণ পর সেই ফাজলামিগুলো খুব মিস করি।
ওই ফাজলামিগুলোই আমার মাঝে মাঝে একাকী সময়গুলোর সাথী হয়। তাই আমি চাই আমার একাকী সময়গুলোর এখন থেকে সাথী করতে চাই একটা ফাজিল পোলারে, যে আমায় ভালোবাসতেও পারবে আর কান্না করাতেও। লাভ ইউ নাইম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আরেকবার বলো। আই লাভ ইউ নাইম। আমি সাথে সাথে হাঁটে মুড়ে নাইমার সামনে বসে দ্রুত গতিতে নাইমাকে আমি আমার বুকে টেনে একটা বড় নিঃশ্বাস ফেললাম। আই লাভ ইউ টু নাইমা। আমি ওর কাঁধে মাথা রেখে আছি, আর আমি বুঝলাম আমার কাঁধে হালকা পানি পড়ছে। আমি নাইমাকে আমার চোখের সামনে নেই। কি হলো, কান্না করছো কেন? এতক্ষণ এতটা হারানোর ভয় ছিল না তোমায়, কিন্তু এখন তোমায় আপন করার পরে আরও কেমন হারানোর ভয়টা ধীরে ধীরে বাড়ছে। নাইমার চোখের দিকে তাকিয়ে ওর চোখটা মুছে দিলাম। আরে পাগলি, হারানোর ভয় মনে রেখো না। আজ থেকে এই বুকে শুধু নাইমাই নামটা থাকবে, অন্য কেউ না। এটা বলে আমি নাইমানাকে নাক ঘষে দিলাম, আর আমার কথাতে নাইমা একটু খুশি হলো। কেউ থাকলে তোমায় কিন্তু আমি মেরে ফেলবো। পারবো না, আমি তোমায় কখনো হারাতে চাই না। অন্যের নাম পসিবল না। তাই আবারও নাইমা আমি খুব জোরে চেপে ধরলো। আমি কিছুক্ষণ পর ওকে ছাড়িয়ে নিলাম, বাট ও আমায় ছাড়তে চাইছিল না। তার জন্য মহারানী রাগ হয়েছে। আমি নাইমার পাশাপাশি হাঁটছি, আর যতবারে হাত ধরা ট্রাই করছি ততবারই আমার হাতও সরিয়ে দিচ্ছে। উফ আল্লাহ, এইমাত্র গার্লফ্রেন্ড হলো আর এখন এত রাগ, জানি না পরে কি হবে। এই শোনো না গো। নাইমা চুপ করে আছে। বাবু গো। এই, আমি তোমার বাবু না। আচ্ছা বাবা, বাবু না, তুমি তো আমার বেবি নাকি? তাও না। ও আচ্ছা, আমার ভালোবাসো? এবার হুট করে আমার সামনে দাঁড়িয়ে। কিসের ভালোবাসা? জি, কিসের ভালোবাসা? যে পোলা আমায় জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকতে পারে না, সে আবার আমায় ভালোবাসে? ওরে ভাই, কিছুক্ষণ মানে টানা 30 মিনিট জড়িয়ে ধরেছিল। সাথে সাথে আমি কান ধরলাম। আচ্ছা বাবা, এখন আসো জড়িয়ে ধরি। হ্যাঁ, এখন তো জড়িয়ে ধরবেই। তুমি এখানে তো কোনো মেয়ে নেই, আর ওখানে তো অনেক মেয়ে, তাই তো আমায় জোর করে ছাড়িয়ে দিলে। ও আল্লাহ গো, কি বিপদে পড়লাম। উফ, আমার পাগলিটা বুঝে রাগ করছে। এখানে তো অনেক মানুষজন ছিল। সাথে সাথে নাইমা আমার জামার কলার ধরলো, তাও অনেক কষ্টে করে, কারণ আমি একটু লম্বা, মানে নাইমা একটু খাটো, আর তাই আমার পায়ের উপর পা দিয়ে আমার জামার কলার ধরেছে। উহ ভাইরে, লম্বা ছোট মেয়েদের গার্লফ্রেন্ড বানানো একটা আলাদাই মজা। সে আমার বুকের কাছে সবসময় থাকবে, হাঁটার সময়ও, জড়িয়ে ধরার সময়ও। ভাগ্য লাগে এমন গার্লফ্রেন্ড পেতে। আর হ্যাঁ, নাইমা একটু গুলুমুলু টাইপের। হায় রে, এটা তো আমার জন্মগত ভালো লাগা। আমার চাই না কোনো ফিগারওয়ালা, আমার তো শুধু চাই গোলুমুলু টাইপের মেয়ে। মানুষজন ছিল মানে? তুই কি রুমে আমায় ভালোবাসবি, নাকি আমাদের ভালোবাসা সবার সামনেই থাকবে? কেন? কেন মানে? তুই অনেক ফ্লার্টিং বাজ। তুই কি মনে করেছিস আমি বিউটি পার্লারের ব্যাপারটা জানি না? আরে সব শুনে ফেলেছে দেখি। আমি তো শুধু তোমায় একটু মজা করছিলাম আর কি। না, আর মজা করা যাবে না। তুই কুত্তা অনেক বড় হারামি, অনেক বড় ফ্লার্টিং বাজ। আমি চাই সব মেয়েরা জানুক তুই শুধু আমার আর আমি শুধু তোর। যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, তোকে কেটে কুচি কুচি করবো তোকে। হায় আল্লাহ, শেষ পর্যন্ত আমায় একটা মোটি মারবে? এই মোটি মানে? এই মোটিকেই বিয়ে করতে হবে, বুঝেছিস? পারবো না করতে এত প্যারা দিলে। প্যারা মানে কি রে? তোর না এই রোগা কঞ্চির মতো শরীরকে মেরে ফাটিয়ে দেব। ওহ, এত সহজ না। দেখাই যাবে। ওকে হাতি ভাইরে, সাথে হাতে এক মূর্তি নিয়ে নিল নাইমা। আরে ভাই, নাইমা একেবারে খুব মোটা নয়, একটু মোটা আর কি। নাইমা আমার চোখের দিকে তাকিয়ে, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলে কান্না শুরু করে দিল। এটা হলো রাগের কান্না। যখন মেয়েরা খুব রেগে যায় আর তার প্রিয় মানুষটার উপর কিছু রাগ দেখাতে পারে না, তখনই কান্না শুরু করে দেয়। নাইমা এবার আমার পায়ের উপর থেকে নেমে গেল, রাগ করে সরে দাঁড়িয়ে রইল। আমি হাসতে হাসতে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম, আর নাইমা আমার বুকে ওর হাত দুটো রেখেই। ছাড় আমায়, আমি তো হাতি। যা অন্যের কাছে যা, ছাড় বলছি। মেয়েটা খুব রেগে গেছে। আমি নাইমার কথা একটা কিস করলাম। ছাড়বো না তো, অনেক কষ্টে তোমায় এই বুকে পেয়েছি। এই বুক থেকে চলে গেলে যে আমার ভালোবাসার বাসিতে কোনো রকম আর সুর আসবে না। এখনও নাইমা রেগে আছে। এসব কথা বলে তুমি কিন্তু আমার মন জয় করতে পারবে না বলে দিলাম। আমি দুষ্টুমি করে ওকে আরও কাছে এনে ওর পিছনে হাত রাখলাম কোমরের উপর। আমি তার দিকে তাকিয়ে এক চোখ মেরে, তবে কি রাগ ভাঙাতে রাতে তোমার বাসায় যাওয়া লাগবে নাকি? সাথে সাথে নাইমা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল, আর হারকার হাগি পড়েছে। মানে? মানে তোমার মন চুরি করতে। ইস, আমার তো মন চুরি হয়ে গেছে নাইম বাবু। সাথে সাথে আমি চারদিকে আশ্চর্য হয়ে তাকাচ্ছি, যাতে নাইমা একটু হাসে। কই এই
কেড়ে নিয়ে গেল আমার ভালোবাসার মানুষের মন। শালা তোকে যদি একবার পাই না, তোর ইঞ্জিনের সব মোবিল বের করে নেব। তখন আমিও দেখবো তুই কিভাবে তোর ইঞ্জিন চালাস। সাথে সাথে নাইমা হেসে আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। উফ, তুমিও পারো বটে। এবার আমার জামার বোতামে হাত দিয়ে মাথা নিচু করে আছে, আর আমি সামনে তাকিয়ে আছি। এই দূরে কে যেন একজন বাইক নিয়ে আসছে। আরে ভাই, ওটা তো আমার বাসার বাইক। যা শালা, আমাদের বাসার বাইক আবার কে নিয়ে আসবে? ও হবে হয়তো সেলিম আসছে। আমি ভয় পেলাম না, শুধু তাকিয়ে রইলাম। আরও কিছু কাছে আসতেই মাইরা এলা। ও মা গো, এই যে আব্বু। আমি নাইমাকে ছাড়ানো ট্রাই করলাম, নাইমা আমাকে ছাড়তে চাইলো না। আমার গলা দিয়ে এখন শুধু একটু জল নামবে না, মনে হচ্ছে আমি শুধু ঢোক গিলছি। আব্বু শুধু আমার পিছনে এসে দাঁড়ালো, আর আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে জুতোর দিকে তাকাচ্ছে। আমি আস্তে আস্তে বললাম, এই নাইমা আব্বু। আব্বুকে আমি ম্যানেজ করে নেব। এই নাইমা আমার আব্বু। উফ, তুমি এখনো তোমার আব্বুকে ভয় পাও? সেদিন না বলেছিলে তোমার আব্বু তোমাকে দেখে ভয় পায়? আল্লাহ গো, আমাকে মেরেই ছাড়বে গো। আমি নাইমাকে বললাম, এই ছাড়ো, আমাদের পিছনে আমার আব্বু। সাথে সাথে নাইমা চমকে গিয়ে আমাকে ছেড়ে দেয়, আর সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আব্বু আমার দিকে রাগী সারের মতো করে তাকিয়ে আছে। বাইরে চোখগুলো লাল হয়ে আছে এখন আব্বুর। আজ আমার রক্ষা নেই। আব্বু সোজা আমার কাছে এলো। তোকে কি এই জন্য কলেজে পাঠাই? আমি আব্বুর দিকে তাকিয়ে দেখলাম, এবার আব্বু পুরোই রেগে আগুন। আবার এদিকে যদি নাইমার সামনে আমার জুতার বাড়ি দেয়, পুরাই প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ওয়েট, একটা আইডিয়া বের করা লাগবে। ইয়েস, আমি এবার আব্বুর কাছে মাথা নিচু করে ভদ্রপোলার মতো গেলাম, আর পায়ে হাত দিয়ে সালাম করলাম। আব্বু দিকে পুরো অবাক, কারণ আমি তো কখনো সালাম করি না পা ধরে। তার জন্য আব্বু পুরো অবাক হয়ে গেল। আমি আব্বুর সামনে মাথা নিচু করে আছি। আব্বু, সব দেখে ফেলেছ? আব্বু রাগী দৃষ্টিতে। দেখবার আর কি বাকি আছে শুনি? আমি এবার আব্বুর হাত ধরলাম। দেখে যখন ফেলেছ, তাহলে আম্মুকে বলো না, তাহলে তোমার আর আমার বাসা থেকে বের করে দেবে। আব্বু চিৎকার করে বলল, হ্যাঁ, তোকে তো বের করে দেওয়াই উচিত। এই এই আমাকে কেন বের করবি শুনি? তুমি আমারটা জানালে কিন্তু আমিও পাশের বাসার আন্টির সাথে চোখ মারাটা বলে দেবো। আব্বু এবার রাগ থামিয়ে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, দূর, কি যে বলিস না। আমি তো তোর আম্মুর সামনে ভুলেও মুখ খুলবো না। ধন্যবাদ আব্বু। তা একটা কথা জিজ্ঞেস করব? জি আব্বু। এটা কি আমার হবু বৌমা? আমি মাথা নিচু করে লজ্জা পেলাম। জি আব্বু, এটাই তো আমাদের হবু বৌমা। আমি এবার নাইমার দিকে তাকালাম। এ আসো, আব্বুকে সালাম দাও। নাইমা ছুটে এসে আব্বুকে সালাম দিল। আব্বু, আমার আর নাইমার সামনেই। বৌমাকে আমার ঠিক পছন্দ হলো না। সাথে সাথে নাইমা রেগে আমাদের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। আমি আব্বুর উপরে গেছি। কই, আমারও তো পাশে পাশের আন্টিকে কখনো পছন্দ হয়নি কোনো দিনও। তবুও আমি তোমায় কিছু বলেছি? উফ, তুই থামবি? সব কথাতে আমায় কেন চড়াস বলতো? দেখো তো আব্বু, তোমার কথা শুনে আমার হবু বউটা কেমন কষ্ট পেয়ে একধারে গিয়ে দাঁড়িয়ে আছে। এই তোর বউ মানে? বউ না তো কি, আমি তো ওই নাইমাকে বিয়ে করব। আর আমি না বিয়ের 1 বছর পরেই তোমাদের একটা নাতনি উপহার দেব। সাথে সাথে আব্বু কেমন যেন একটু পাগল হওয়ার মতো করে হাতে তালি বাজাতে বাজাতেই, বাহ বাহ, এত দূর এগিয়ে গেছিস তাহলে। তোর লজ্জা করে না আমার সামনে এমন কথা বলতে? সেদিন তোমার সাথে একটা মুভি দেখেছি না, সেখান থেকেই শিখেছি। পেয়ার কান্না তো ডান্না কিয়া। তার মানে তোকে পাশে বসিয়ে নিউজ দেখতে হবে? এবার কোনো মুভি নয়। আব্বু, তুমি এখন এখানে কেন? না মানে অফিস যাচ্ছিলাম। যা শালা, এখন বাজে প্রায় 12টা। অফিস? না না, ডালমে কুছ কালা হে। আব্বু, তোমার বুঝে 12টায় অফিস? ওয়েট, আম্মুকে কল দিয়ে জিজ্ঞাসা করি তো, তোমার কবে থেকে শিফট চেঞ্জ হলো? এই না না, আমার বাপ, কেন আমায় বাঘিনীর মুখে ঠেলছিস? 100 বার ঠেলবো। তুমি আমার আম্মুকে এভাবে ধোকা দিবে কেন? দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এটা বলে আব্বু বাইক নিয়ে বেরিয়ে গেল সাথে সাথেই, কারণ আব্বু আমার সাথে কখনোই কথাই পারবে না। আমি এবার নাইমার কাছে যেতেই নাইমা আমার থেকে মুখ ফিরে দাঁড়িয়ে রইল। আমি নাইমার হাতটা ধরে আমার দিকে টানতে চাইলেও আর আমার দিকে ফিরে তাকাচ্ছে না। আমি নিরুপায় হয়ে নাইমার সামনে গিয়ে, এই কি হলো? কি হলো মানে? তোমার আব্বুর তো আমায় পছন্দ না, সো আমার সাথে কোনো রকম আর যোগাযোগ করার ট্রাই করবা না। ধুর, আব্বু তো মজা করে বলেছে। আর হ্যাঁ, অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বাঁচে বলো? আর আমি তো তোমায় ভালোবাসি, এই মন কোঠরে রেখে যত্ন করে বাধ্য করেছি, তাহলে আমি কিভাবে বাঁচবো বলো? কেন হসপিটালে যাবা এবার থেকে? ঠিক ঠিক ঠিক, আমার তো মনেই ছিল না ওখানে মেয়ে থাকে। ওদের দেখে একটু অক্সিজেন নিয়ে নেব। বাইরে নাইমা পুরো রেগে আগুন হয়ে গেছে, আমি বুঝতে পারছি, কারণ ওর একটা হাতের আঙ্গুল দিয়ে আর একটা হাতের আঙ্গুলগুলো জোরে জোরে ঘষছে। যা পারো করো, আমায় কেন জানাচ্ছ শুনি? তোমায় যে খুব ভালোবাসি তাই। ভালোবাসলে
অন্য মেয়ের নাম মুখেই আনতা না। তাই আমি তো মেয়ের নাম আনি নেই, শুধু বলছি মেয়ে। ভালো, যাও, এখন আমার ভালো লাগতেছে না। ওকে। এটা বলেই আমি কিছু দূরে আসতে নাইমা ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে রেখে হাঁপাতে হাঁপাতেই, ওই কুত্তা, কি? তুই চলে এলি কেন ওখান থেকে? তুমি তো আসতে বললে। কুত্তা, আমি বললেই আসতে হবে? হ্যাঁ, আমি ভদ্রপোলা, সব কথাই শুনি। সাথে সাথে আমার পায়ের উপর ওর পা দিয়ে জামার কলা ধরেই, এই, আমি কি তোর উপর একটু অভিমান রাগ করতে পারি না? অবশ্যই করতে পারো, সে অধিকার তো কবে দিয়েছি তোমায়। তাহলে কুত্তা, তুই আমাকে ওখান থেকে একা ছেড়ে চলে এলি কেন? আমি চাইছিলাম তুমি এসে আমায় আরও একটু রাগ দেখাও, আর একটু অভিমান করো। তোমার আগে মায়াবতী মুখটা যে আমার ভীষণ প্রিয়। সাথে সাথে নাইমা আমার নাকটা টিপেই, কুত্তা, তাই বলে আমার মনে কষ্ট দিবা? কই, কোথায় কষ্ট দিলাম? এই যে বুকের বাম পাশে তোমার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। কই দেখি তো কতটা কষ্ট পাচ্ছে। এই বলে আমি হাত দিতে যাব, ঠিক তখনই নাইমা আমার হাতের উপর একটা মেরে, যা হবে বিয়ের পর, এখন দুষ্টামি করবা না। দুষ্টুমি করছি না তো, শুধুমাত্র তোমার বুকে কতখানি কষ্ট আছে সেই ফিলটা করতাম আমার ভালোবাসা দিয়ে। এবার আমি আর বুকের কাছে কান রাখলাম, নাইমাকে জড়িয়ে ধরে। নাইমার হার্টবিট এখন নর্মাল থেকে আরও কেমন যেন জোরে জোরে চলছে। শুনতে পাচ্ছি কেউ যেন আমায় ডাকছে ওর মন থেকে, বারে বারে বলছে, নাইমারও বেশি ভালোবাসা চাই, আরও বেশি ভালোবাসা আমায়। আমি চোখ বন্ধ করে আছি, নাইমাও কেমন যেন কাঁপছে। এক সময়ে আমায় জোর করে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে নাইমা আমায় ঠেলে সরিয়ে দিয়ে বুকে হাত রাখলো। কি হলো? নাইমার চোখের কোণে পানি দেখতে পেলাম, এবং নাইমার ঠোঁটের কোণে একটু মুচকে হাসি। কিছু না নাইম, আমি বাসায় যাচ্ছি, বাই। এটা বলে নাইমা আমার থেকে দূরে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবছি, যাস শালা, কি হলো রে, চলে গেল যে। আমি সোজা বাসায় গিয়ে লাঞ্চ সেরে শুয়ে আছি। ফোনে তোলা ওর সেলফিগুলো দেখছি, আর মনে মনে হাজারো স্বপ্নের সমুদ্রে ভেসে যাচ্ছি। কেউ এতটাও কি আপন হতে পারে, যেমনটা আমি ওকে আপন করে ফেলেছি। ও হাসলে মনে হয় আমার আকাশটা এসে ওঠে। ওর আগের লোকটা যে মায়াবী এক ঝলক, সেটা আমার বড় প্রিয়। গোলমোলো ফর্সা গালে যে টোলটা, সেটা আমায় বারবার ওকে ভালোবাসিয়ে দেয়। কোন এক রূপের পরী, সে এক আমার স্বপ্নে দেখা এক পরী। পরী টোটের মিষ্টি হাসিটা বারবার আমায় পাগল করে দেয়। চাই আমি এই পরীটাকে নিজের মতো করে পেতে, চাই ওকে নিজে আমি হাজারো ভালোবাসার ইট দিই, আমার মনে একটা ছোট্ট ভালোবাসার ছোট্ট রাজপ্রাসাদ বানাতে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমে গেছি বুঝতে পারিনি। বিকেলবেলা ঘুম থেকে উঠে শীতলের দোকানে গেলাম। শীতল হলো সেই মানুষ যারাতে চা খেলে পুরাই মন প্রাণ শান্তি। বাইরের মাচাটা থেকে বসলাম। আস্তে আস্তে সব চুতিয়া ফ্রেন্ডগুলো জুটে গেল। ছেলে মেয়েখানে নেই, সে এখন বিদেশ চলে গেছে 4 দিন আগেই। চুপচাপ বসে আছি, হাত পা জড়ো করে। রাস্তায় দেখি প্রচুর কাপড়ের ভিড়। চায়ের কাপে চুমুক দিচ্ছি, আর মাঝে মাঝে সিগারেটকেও আমার ঠোঁটে আলতো ছয়ে স্পর্শ করেই তার অনুভব করছি। সব শালা রাস্তা দিয়ে হা করে তাকে মেয়ে দেখছে। অবশ্য আমিও দেখছি। যে যাই ভাবুক, ফোলাদের জন্মগত অধিকার মেয়ে দেখার। তবে বাজে মন্তব্য করাটা খুব একটা জঘন্য ব্যাপার, আর আমরা সেটা করছি না, আর করিও না কখনো। তার মধ্যে একটা মেয়েকে আমি লক্ষ্য করতেই, আরে এ তো নাইমা। আব্বুর বাইকে বসে কোথায় যেন গিয়েছিল। আমাকে দেখে নাইমা আমার দিকে আঙ্গুল দিয়ে রাগী লোক নিয়ে ইশারা করলো। ইশারা করলো। বসে বসে মেয়ে দেখা হচ্ছে, এইদিকে ঘুরে বসো। বাইরে এ কোত্থেকে এলো? আমি জলদি ঘুরে বসলাম। সবাই আমার দিকে তাকাচ্ছে। রোমান আমার জামার কলার ধরেই, এই মেয়েটা কে রে? আমি কিভাবে জানবো? জানবি মানে ওই মেয়ে তোকে ইশারা করলো কেন? কেন আবার আমি কিভাবে জানবো? শালাদের বললে ওদের আবার ট্রিট চাই। এখন একটা পয়সাও নেই, আর ওরা এতই সুতি আছে, বাসায় গিয়ে বললেও থামবে না। আবার আম্মু জানলে তো আমার খবর আছে। কিভাবে জানবি মানে? কই আমরা দুজনও তো আছি, আমাদের ইশারা করলো না তো? হ্যাঁ, তো আমরা তো হ্যান্ডসাম গুড লুক, কই আমাদের দিকে তো কিছুই করলো না। আর তোর মতো ফ্ল্যাটিং বাসকে ইশারা করবে? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে মাম্মা। দূর শালা, গুড লুক আর হ্যান্ডসাম থাকলেই সব কিছু হয় না রে, একটা এক্সট্রা ভাব লাগে ভাই এসবে। এটা বলে আমি কলারটা উঁচু করে স্টাইল নিয়ে দাঁড়াতেই, আইসে রে, একে তো হিরো আলমের পাতানো ভাই। দেখ ভাই, এভাবে বললে কিন্তু তোদের খবর আছে। কি খবর শুনি? তোমার আব্বু প্রিয়ার কানে ওই তোমার আরেক যে আনো আছে তার কথা। এটা শুনে রোমান তার সাইডে চলে গেল, কারণ রোমান সীমাকে প্রচুর ভালোবাসে, আর সীমাও। তবু ওর স্বভাব খারাপ, একটাই হবে না, ওর আরও লাগবে। আর প্রিয়াকেও ছাড়তে পারবে না। ওদের রিলেশনে প্রায় 6 বছরের। আগে অনেকবার ব্রেকআপ হয়েছে ওদের, কিন্তু ওরা কখনো একে অপরকে ছাড়েনি। আর এখন তো দিনে প্রায় 10 বার ব্রেকআপ হয়। আর এদিকে সিয়ামের মাথায়
আমি হাত দিলাম। এই যে হারামি, তুই তোর ফোনটা আমাকে মাঝে মাঝে দিয়ে বলিস যে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু ফ্ল্যাটিং করে আমায় তোর কাছে একটু হিরো বানিয়ে দে না, আমি একটু রোমান্টিক পোলা বানিয়ে দে না। সে আমার কলেজে পড়ে, বেশি ভাটালে আমি বলে দেবো কিন্তু। এবার রোমান আর সিয়াম একসাথেই। যা, তো আমাদেরও সময় আসবে। ওকে মামা। এই শীতলটা, আমার 4 সিগারেট এদের নামে। এটা শুনে রোমান আর সিয়াম, এই আমরা কি তোর আব্বু নাকি? না রে বাবু, আমি তোদের আব্বু। এটা বলে আমি মানামানি কেটে বললাম, নয়তো আমায় ধরে আজ পেটাবে। সন্ধ্যার দিকে বসে আছি রুমে, হঠাৎ দিকে নাইমা ফোন দিল। এই ফ্রি আছো? আমি তো তোমার জন্য এনি টাইম ফ্রি। তাই ওকে তো আজ চলে আসো আমার বাসায়, আব্বু আম্মু কেউ নাই। হায় হায়, এত সুযোগ, তার মানে আজ হবে? কেন, লুডো খেলতে নাকি? দুষ্টুমি নয়, জলদি আসবা কিন্তু। রাখলাম, আর আমি লোকেশন সেন্ড করছি। এটা বলে রেখে দিল। হায়, আজ প্রথম গার্লফ্রেন্ডের বাসায়, তাও আবার রাতে। হায়, একটা আলাদা ফিলিংস রে। রাতে ডিনার সেরেই আমি ড্রেস চেঞ্জ করতে এলাম। সালা 8 ঘন্টা ধরে ড্রেস পরেই যাচ্ছি, বাট একটা পছন্দ হচ্ছে না। অবশেষে একটা ড্রেস পরে বডি স্প্রে হাতে নিয়ে খুশির ঝলকে দিলাম। পুরাই বডি স্প্রেটা শেষ করে সবই তো হলো, বাট বাইকের চাবি তো আব্বুর কাছে। আব্বু এখন ড্রয়িং রুমে বসে আছে। আমি আব্বুর কাছে আসতেই আব্বু নাকে হাত চাপ দিয়ে, এই এই দূরে সর হারামি, কি স্কুল আর এত রাতে এত শ্বাস কিসের? আব্বুর দিকে মিটিমিটি করে তাকাচ্ছে। আব্বু, বলছি কি বাইকের চাবিটা দাও না, পার্টি আছে। না না, হবে না, এত রাতে বাইক, আবার বাইক, তোকে, তুই খুব জোরে বাইক চালাস না, কাল নিবি। আব্বুর পা ধরলাম। প্লিজ আব্বু, আমি আস্তে চালাবো, কথা দিলাম। আচ্ছা, রাস্তার চারিপাশে খেয়াল করে ড্রাইভ করবি কিন্তু। আমি বাইক নিয়ে রাস্তায় বেরোতেই, ওহ আল্লাহ গো, বাইরে যে খুব শীত। তবু কিছু করার নেই, শীতে গেলে তো ওখানে নাইমা আছে আমায় গরম করার জন্য। আমি সোজা নাইমার দেওয়া লোকেশন মতো পৌঁছে গেলাম। বাসার সামনে দাঁড়িয়ে বাইক স্ট্যান্ড করতেই দেখলাম একটা হেব্বি সুন্দর বাসা। এটাই মনে হয় নাইমাদের বাসা। শ্বশুর মনে হচ্ছে হেব্বি মালদার পার্টি। যাক, জামাই তো আমি নাকি। আমি আমার বাসায় কলিং বেলে চাপ দিলাম। সাথে সাথে নাইমা দরজা খুলে দিল। যা তাড়াতাড়ি খুললো দরজাটা, মনে হয় নাইমা দরজার কাছেই দাঁড়িয়েছিল। আমি নাইমাকে দেখে থরথর করে কাঁপা শুরু করলাম, যাতে নাইমাকে জড়িয়ে ধরতে পারি। নাইমা আমায় কাঁপতে দেখি, এই বাইরে তো অনেক শীত, জলদি ভেতরে আসো। জি জি, খুব শীত গো। আমি ভেতরে ঢুকতেই নাইমা দরজা বন্ধ করতে আমি নাইমাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এবার কি শান্তি। বাবু দুষ্টুমি করবা না একদম, ছাড়ো। ও দুষ্টুমি করলাম? আমি তোমায় গরম করছি। মানে? তুমি তো আমার হিটার আর আমি তোমার পানি, দুজনে মিলে গেলে একটা বাসরাতের কাহিনী। নাইমা আমার গাল টেনেই, পিচ্চি মশাই, ওটা তো হচ্ছে না। যা শালা, তার মানে এত দূরে আমি শীতে যে এলাম সেটা পুরো বেকার। এবার আমায় ছাড়িয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ? ডিনার করবা না? হ্যাঁ আল্লাহ, আমি এবার ডিনার করবো কিভাবে? আমি তো বাসা থেকে ডিনার সেরে এসেছি। যদি নাইমারে মানা করি তাহলে নাইমা মনে কষ্ট পাবে। এবার আমার খাবার টেবিলে বসিয়ে দিল। ওয়েট, আমি খাবার আনছি। আচ্ছা। নাইমা দেখি 1 প্লেটে খাবার সাজাচ্ছে। তোমার প্লেটে কোথায়? তুমি খাবে না? ওই হাদারাম, তুমি বুঝি জানো না বর বউ 1 প্লেটেই খাবার খায়? তাই নাকি? জি। খাবার খাওয়া শেষে মিষ্টি মুখ করাবে তো? ফ্রিজে আছে অনেক। ফ্রিজের নয় তো। তবে আমি তো তোমার ঠোঁটের হালকা মিষ্টি সব পেতে চাই, যা পৃথিবীর সব মিষ্টিকে হার মানায়। তাই? এবার নাইমা এসে আমার কোলে বসলো। আল্লাহ, আমার মনে হয় সব কবজা ভেঙে গেল রে। আমার যে এই শরীর, তারপর আবার নাইমা। তবুও ভালোবাসার জন্য কিছুই মনে হচ্ছে না। নাইমা আবার আমার মুখে দিয়ে খাবার তুলে দিচ্ছে। আমি শুধু নাইমার দিকে তাকিয়ে আছি। নাইমা হেসে হেসেই, ওই কি হলো? কিছু না। তো খাও। আমার তো খেতে ইচ্ছে করছে না, তারপরেও ওকে। এবার আমার মুখে খাবার তুলে দিল। নাইম বাবু, জানো তো কি? আমি তোমায় প্রতিদিন এইভাবেই খাবার খাওয়াবো, আর আমাকেও কিন্তু খাওয়াবা, ওকে? তোমার মতো মোটকুকে আবার কোলে? পাগল নাকি? এটা শুনে নাইমার চোখের কোণে হালকা পানি এসে গেল। হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। নাইম, আমি কি সত্যিই মোটা? আমি নাইমার মাথায় হাত বুলিয়ে দিয়েই, দূর পাগলি, আমি তো মজা করলাম। তুমি তো গোলুমোলু, যে আমার ভীষণ পছন্দ। না নাইম, আমার যেন মনে হয় আমি অনেক মোটা, তাই তুমি এভাবে আমায় বলো। ভালোবাসার মানুষকে মোটু বলবো না তো কাকে বলবো? তুমি তো আমার সব। খেয়েছো তুমি? না। আমি সাথে সাথে হাত ধুয়ে খাবার তুলে আমার হাতে নিলাম। নাও, খেয়ে নাও। নাইমা এখনো অভিমান করে আছে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। খেয়ে নাও না আমার লক্ষ্মীটা। আমি খাবো না। কেন খাবে না শুনি?
খিদে নেই। তুমি না খেলে যে আমার খুব খারাপ লাগবে, তাকে তুমি চাও? জানি না। আমি এবার নাইমার বুকে মাথা রেখি, প্লিজ। না, তুমি অনেক বাজে। ওকে বাবা, আমি অনেক বাজে, এবার তো খাও। খাবো না। না খেলে কিন্তু আমি চলে যাব বাসায়। না। আল্লাহ, দেখছেন নি গার্লফ্রেন্ডের কি প্যারা। সারা সিঙ্গেল থাকতেও কষ্ট লাগে, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি, আবার রিলেশনে গিয়ে মনে হয় নিজের গলাটা নিজেই টিপে ধরি। কোথাও সুখ নেই রে ভাই। তাহলে খাবার খাও। এটা বলে আমি আবারও ওর মুখের দিকে হাতে এগিয়ে নিলাম। নাইমা গোমরা মুখে খাবার মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, ওই তরকারিটা কিন্তু বেশ হয়েছে, ওটা এর পরে দিবা। আমি তো শুনে অবাক। এই বললো খিদে নেই, আবার এখনই নিজেই খাবার চাইছে। ওকে বাবু। এবার ওকে খাইয়ে দিলাম, আর নাইমা আমাকে খাইয়ে দিচ্ছে। শালা গুজে গুজে খেয়েছে। খাওয়ানো যত বলছি ততবারই নানা রকম বাহানা বানিয়ে ঝগড়া শুরু করে দিচ্ছে। খাওয়া শেষে নাইমা এবার আমায় পুরো বাসাটা ঘুরিয়ে দেখাচ্ছে। পুরো বাসাটা পুরোই ঘুরানো শেষ। আমি শেষে একটা মজা করে বললাম, আচ্ছা নাইমা, তোমার আব্বুর লকারটা কোথায় বলো তো? কেন, আব্বুর রুমে আছে। তুমি কি করবা ওটা দেখে? না মানে দেখতাম আর কি। শ্বশুরের তো একটাই মেয়ে, আর শ্বশুর চলে গেলে তো সব আমারই, বুঝতেই তো পারছো। নাইমা আমার দিকে রাগী লোক নেই। চলে গেলে মানে? না না, মানে চলে যাওয়া মানে ওই চাঁদের দেশে যাওয়া। ওই কুত্তা একদম কিচ্ছু পাবে না আমার বাসা থেকে। ওরা জামাইকে কিছু দেবে না, এটা আবার কোন দেশের রীতি? নাইমা আবার হেসে বলল, জি দেবে তো। আমি জানি তো, আমার শ্বশুর বলে কথা, আর আমায় কিছু দেবে না? আমি কত স্মার্ট পোলা একটা, তাই কি কি দেবে শুনি? হাতে একটা ভাঙা হারিকেন আর একটা দেশলাইয়ের বক্স। ও মা, ভাঙ্গা হারিকেন নিয়ে তোমার আমার ভবিষ্যৎ দেখবো নাকি? শালা শ্বশুর কিপটা। ওই আমার আব্বু একদম কিপটা না। জানি তো হার কিপটা। দেখো বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। ওকে ওকে, কুল কুল। এই চলো না বেডরুমে যাই। না, একটু পর। আর আমার কিছুতেই তর্স হয়েছে না তো। মানে কি? বাইরে নাইমাতে এত রেগে যাবে আমি বুঝতেই পারিনি। না না, মানে আমার তো খুব পাচ্ছে তাই। ওকে চলো। রুমেতে গেলাম। আমি বিছানায় উঠে একপাশে শুয়ে পড়লাম। নাইমা এটা দেখে আমার পাশে বসলো। আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, এই তুমি এখনই ঘুমিয়ে যাবে বুঝি? জি। তাহলে আমার বাসায় কি করতে আসছো শুনি? এমা, তুমি তো আসতে বললে আমায়। আসতে বলেছি, বাট ঘুমাতে আসতে বলিনি তো। আচ্ছা বাবা, ঘুমাবো না কি করব বলো? আচ্ছা বাবা, ঘুমাবো না কি করব বলো? নাইমা এবার লজ্জা পেয়ে মাথা নিচু করে চুলগুলি ঠিক করে, জিএফ এর বাসায় এসে কি করে শুনি? গল্প। চলো গল্প করি। নাইমারও লজ্জা পেল। কুত্তা, গল্প নয়। তবে কি? জানি না তো। এটা বলে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমার দিকে মুখ রেখে মাথা নিচু করে আছে, নিজেই লজ্জা পাচ্ছে। আমি নাইমার খুব ক্লোজে যেতেই নাইমা সরে গেল। আমি আরও কাছাকাছি গেলাম, আর তাতে নাইমা আমার দিকে তাকিয়ে, নাইম দুষ্টুমি নয় কিন্তু। আমি তো দুষ্টুমি করবই। এটা বলতে নাইমার দুহাতে মুখটা ঢেকে নিল। প্লিজ বাবু, যা দুষ্টুমি করবা বিয়ের পর। দূর পাগলি, আগে থেকে ট্রায়াল দিয়ে রাখলে বেশি মজা, বুঝো না কেন? প্লিজ নাইম। কেন, কি প্রবলেম তোমার? কিছু প্রবলেম নয়, আমার খুব ভয় লাগছে। ও আল্লাহ। ওকে, তাহলে সব বের পরই। এটা শোনা মতো নাইমা খুশিতে আমাকে জড়িয়ে ধরে গালে কিস করে। থ্যাঙ্কস। এটা বলে আমার বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। আমি চোখ বন্ধ করে আছি। ওকে আমার বুকে নিয়ে কিছুক্ষণ পর নাইমা আমার বুক থেকে মাথা উঠিয়ে নিল। আমি চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পরেই আমরা একসাথে দুজন ঘুমিয়ে পড়লাম। এভাবে আমাদের দুজনের ভালোবাসা দিনগুলো চলতে থাকলো। 3 বছর পর এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আর ভেতরে আমার কলিজা নাইমা বসে আছে। আমার কাজিনরা আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতর ঢুকিয়ে দিল, আর তারা বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। আমি রুমের ভিতরে ঢুকতেই দেখি নাইমা আবার একটা ঘোমটা নিয়ে বসে আছে। আমি রুমে ঢুকতে এসে আমার পা ধরে সালাম করতে এগিয়ে আসতেই আমি পাটা সরিয়ে নিয়ে তাকে বললাম, তোমার জায়গা তো এখানে না, তোমার জায়গা আমার এই বুকে। জানি তো, তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। এখন আর কোনো কথা নয়, দুজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ব, তারপর হবে আমাদের বেবি আনার মিশন। হ্যাঁ, এ মেয়ে বলে কি, বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু করে দিচ্ছে বেবি আনার মিশন। তারপর আমরা দুজনে একসাথে নামাজ পড়ে আমরা দুজনে খাটে শুয়ে পড়লাম, আর আমি নাইমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। 2 মিনিট পর নাইমা আমার পেটের উপর চেপে বসলো। আমি হেসে হেসে চোখ বন্ধ করলাম। লাগছে তো পেটে। তো নামো। আজ তো নামা যাবে না। তাহলে সারা রাত এখানেই চেপে বসে থাকো। কলমের কালি তো আর সকালে বের হবে না, তাই সারা রাত চেপে বসে থাকতে হবে না। শালা কি দুষ্টু মেয়ে রে ভাই। এই কলমের কালি মানে? ও আবার আমার মুখের কাছে
ওর চুলগুলো নিয়ে বিছিয়ে দিয়ে। তোমায় কি সব বলা লাগবে নাকি? বলো। জানি না। ও আচ্ছা, এখন তো আমায় ঘুমোতে দাও, কাল সকালে উঠতে হবে, অফিস আছে তো। লাট সাহেব, এখন তো ঘুমানো হচ্ছে না। তো কি করবো শুনি এত রাত জেগে? যেটা বর বউ করে। ঝগড়া? ও আল্লাহ, এত রাতে আমি ঝগড়া করতে পারবো না। নেমে রেগে কি? ঝগড়া নয়, যেটা বর বউ বাসর রাতে করে। ও আলাপ, এটা তো অনেক আগেই হয়েছে। এই, তুমি বোঝো না কেন? কি বুঝবো? কুত্তা, বিলাই, হারামি। কি হলো আবার? ওই যে ওইটা। আমি কিন্তু এতক্ষণ ওকে রাখাচ্ছিলাম, আমি সব বুঝে গেছি। আর পাঠক ভাইয়েরা, আপনারা হয়তো বুঝে গেছেন কোনটা মানে সেটা। না আমার লজ্জা পেয়ে। জি। তা আমার রাউটারে এখন রিচার্জ নেই, সো তোমার ওয়াইফাই তো কানেক্ট হবে না। আমি করে নেব রিচার্জ। ইস, খুব শখ। আমার শখের জিনিসটা তোমায় দিলে যদি তুমি না ফেরাও? তো তোমার মানেই তো আমার, সো না দিতেও পারি। এমা, এটা কেমন কথা? তাহলে আমার সব কাজ কিভাবে করবো শুনি? অন্য রাউটার লাগিয়ে? ইস, আমি বাবা প্লাস্টিক সার্জারি করতে পারবো না। তাই? চলো চলো, রাউটারে রিচার্জ করে জলদি, নয়তো তোমার ওয়াইফাই কানেক্ট হলেও স্পিডে কিন্তু চলবে না। এই, তুমি চুপ করবে এবার? দেখো না তোমার পাঠক ভাইয়ারা আছে, লজ্জা তো করো একটু। তাই তো ভাইরা, আপনারা এবার যান, এবার ভাগেন, এবার আমাদেরকে জামাই করতে দেন। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। এই দুষ্টু মিষ্টি গল্পটি কেমন হলো কমেন্ট করতে বলবেন না। পরবর্তী গল্প আসছে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।